ওয়ালাইকুম আসসালাম। প্রথমে একটু আমাকে বলেন তো সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ডটা ঠিক আছে কিনা জাস্ট এটুকু একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সাউন্ড ক্লিয়ার। কেমন আছেন ভাই? ভাই তেমন ভালো না, সত্য কথা। বিকাল মানে দুপুরবেলা আর কি খাওয়ার সময় গলায় কাটা দিচ্ছিল, কাটা এখনো যাচ্ছে না, এই জন্য আসলে তেমন ভালো নাই। কথা বলতে একটু কষ্ট হয়, তবু তো পড়াতে হবে, কিছু তো করার নেই। আপনাদের পরীক্ষা একটা কথা অলরেডি গ্রুপগুলোতে চাওয়ার হচ্ছে, সত্য মিথ্যা জানি না, যে পরীক্ষা নভেম্বরে পিএসসি নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। ঠিক আছে ভাই, এটা পাঞ্জাবি না, শার্ট শার্ট। এটা পাঞ্জাবি না, এটা হচ্ছে শার্ট। ঠিক আছে, এটা শার্ট। এই যে জুনিয়র, এই যে সবাইকে টাটা দাও, টাটা টাটা দাও সবাইকে, সবাই টাটা হাই দাও, বলো আসসালামু আলাইকুম, সালাম দাও। হুম, পড়াবো নাকি সবাইকে? হুম, বাবা যে মার্কার সবাইকে পড়াও। হুম, কি করতে? এই যে সবাইকে সালাম দাও। এই যে এখানে আঙ্কেল আন্টিরা আছে, ঠিক আছে, সবাইকে সালাম দাও। সালাম দাও, এই যে এদিকে দেখো, এই যে এখানে এখানে তাকাতে হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে দেখো, এই যে তোমাকে সবাই দেখতেছে। ঠিক আছে, এই যে অনেক দেখতেছে, দেখো দেখো, এই যে সবাই দেখো, মার্শাল্লাহ কি বলতে, সবাইকে বলো থ্যাংক ইউ। তুমি তো কথা বলতে পারো না, তোমার তো এখনো কথা বলার বয়স হয় নাই, এটা তো আঙ্কেল আন্টিরা জানে না। ঠিক আছে, এই যে এখানে দেখো, এই যে দেখো 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 দেখো, সবাইকে সালাম দাও না। বাবা বাবা, এই যে এদিকে তাকাও, এই যে এখানে এখানে, হ্যাঁ আসো, এই যে দেখো, পড়াও পড়াবো না কি? হ্যাঁ, এটা কি বাবা? পড়াও না, কলম দিয়ে লেখো। ঠিক আছে, দেখো, খোলো, তুমি খুলতে পারো, খোলো খোলো, খোলো খোলো, তুমি পারো। এটা দিয়ে খোলো, এটা খোলো, লেখো লেখো, হ্যাঁ লেখো, পড়াও। হ্যাঁ, হুম, হ্যাঁ পড়ানো শেষ। ঠিক আছে, কি পড়াইছো বাবা? এটা এটা তো বক্ররেখা পড়াইলা, আজকে তো বাবা পড়াবে সবাইকে সরল রেখা, তুমি তো এঁকেছো বক্ররেখা। ঠিক আছে, এই যে দেখো দেখো, সবাইকে সালাম দাও, বলো ঠিক আছে যে আসসালামু আলাইকুম বলে চলে যাও। তারপর বলো যে আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, বলো বাবা এখন পড়াবে। ঠিক আছে, সালাম দাও সবাইকে, টাটা দাও, টাটা। তুমি তো টাটা দিতে পারো, টাটা দাও, যেখানে টাটা। কি লজ্জা পাচ্ছ নাকি বাবা? ওকে ঠিক আছে। আহ, আপনাদের এই যে এতদিন যেটা বলছেন যে জুনিয়রকে দেখানোর জন্য, এই জন্য জুনিয়রকে আজকে দেখালাম। ঠিক আছে, কথা যেহেতু দিয়েছিলাম, তো আজকে দেখালাম। ওকে, এখন আমরা পড়ি। বাবা আসো, যাও মার কাছে যাও, মার কাছে যাও। হুম, না 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 না, আঙ্কেল আন্টিদের দেখি বলেছে, আর না। ঠিক আছে, হ্যাঁ এই তো আজ সবগুলো ম্যাথ বুঝতে পারছেন। ঠিক আছে,
হ্যাঁ, এটা রেসিস্টেন্স অনেকটা। ওকে, তো আপনারা জানেন যে এই যে ভাবির মতো মনে হয়েছে, আপনি কেমনে জানেন? ভাবি দেখছেন তো, ভাবির মতো কেমনে মনে হবে? ঠিক আছে, পোলাইট কিংবা পোলাইট না, শান্ত কিংবা শান্ত না, তো এই ব্যাপারগুলো আসলে ভবিষ্যতে বোঝা যাবে। তো দেখা যাক, মাশাআল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। ঠিক আছে, ওকে। নাও, এই যে তুমি এটা দিয়ে নাও, এটা নিয়ে যাও, তুমি এটা দেখে নাও। ওই যে ওইখানে যাও। নাও, ওকে, বাবা তোমাকে করাবে। ধরো না, ধরো না। আরে আমার সাথে মিলে না, সমস্যা নাই। আর ব্যাপারটা হচ্ছে কি, সে তো আর এই ব্যাপারটার সাথে ইউজ টু না, যে আপনার মোবাইলে যদি অপোজিট সাইডে থাকতো, ধরেন আপনাদের দেখা যাইতো, তখন আবার সে অ্যাক্টিভ হয়ে যেত, বুঝছেন? কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে ব্যাক সাইডে দেখা যাচ্ছে, তো উল্টা পাশে কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। এই জন্য সে আসলে জিনিসটা বুঝতেছে না যে কি করতে হবে। সে তো জাস্ট একটা মোবাইল দেখতেছে অপোজিট। যদি ওই পাশটা দেখা যেত, মানে যে লাইভ চ্যাট যেটাকে ফ্রন্ট সাইড দিয়ে, তখন আবার সে একটু মুভমেন্ট করতো। তো ঠিক আছে, যাক, আপনারা বলছেন, এখন আপনাদের জুনিয়র দেখানো শেষ, এবার সিনিয়র দেখেন। ঠিক আছে, মাশাআল্লাহ, দেখেন আপনাদের সামনে ওইটা তো হচ্ছে কিউট। ঠিক আছে, ওইটা কিউট, আর এখন আপনাদের সামনে একজন হ্যান্ডসাম, কি জানি বয় তো না, এখন হয়ে গেছে কি হ্যান্ডসাম, হ্যান্ডসাম ম্যান দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনাদের পড়ানো হয়েছিল গতদিন স্থানাঙ্কযুক্তে থার্ড ক্লাসে। আমি ওই অংশটুকু শেষ করতে পারি নাই, বলেছিলাম যে একটা ম্যাথ বাকি ছিল, সেটা হচ্ছে সৃজনশীল ক্যাটাগরি, অর্থাৎ 645 পেজ, পেজ 645, এটাতে ওপেন করেন, পেজ 645। এক্সাম নিয়ে কি বলছিলাম? এক্সামটা বলছিলাম রবিবারে হবে। আমি শুক্র শনির মধ্যে দিতে চেয়েছিলাম, কিন্তু যে অনেকে বলতেছে যে এখন জব এক্সাম গুলো শুরু হয়েছে, শুক্র শনি অনেকের এক্সাম থাকে, দ্যাটস ওয়াই শুক্র শনি ব্যতীত পরীক্ষা নেওয়ার জন্য একটা রিকোয়েস্ট ছিল। দ্যাটস ওয়াই আপনাদের যে সম্ভাব্যতার যে পরীক্ষাটা বাকি এটা রবিবারে হবে, এবং আগামী সপ্তাহে এই স্থানাঙ্ক জ্যামিতিরও আরেকটা পরীক্ষা হবে। এটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত ঘোষণা। আপনাদের এখন 645 পেজ, টাইপ 13, 1 নম্বর, একটা অঙ্কই করাবো, এই টাইপের টোটালি একটাই করাবো। আর আমি আজকে গ্রুপে ঢুকে দেখলাম আপনারা 2-3টা সমস্যা আমাকে মেনশন করে দিয়েছেন। আমি ক্লাসের পরে এগুলো একটু চেক করব যে কি বলছেন। ও, রিটেন এক্সাম হচ্ছে যে গ্রুপগুলোতে বলতেছে নভেম্বরের 20 পরে নাকি রিটেন এক্সাম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও আমি বিলিভ করি না, কিন্তু এরপরও আর কি, যেহেতু এইরকম একটা কথা আছে, ওর কথা যেটাই শুনবেন বিলিভ করবেন। ধরেন আপনার পরীক্ষা সবাই বলতেছে জানুয়ারিতে হবে, আপনি জানুয়ারি ধরে প্রিপারেশন নিলেন, হঠাৎ করে শুনলেন পরীক্ষা ডিসেম্বরে হবে, আপনি কিন্তু একটা বিপদে পড়বেন। যেটা 40-এর প্রার্থীরা পড়েছিল, হঠাৎ 15 দিন না 18 দিন আগে ঘোষণা দিয়েছে পরীক্ষা হবে জানুয়ারির কত তারিখ জানি, 4 না 5 এরকম তারিখ, তখন কিন্তু একটা বিপদে পড়েছিল। তো আমার কথা হচ্ছে, যদি ধরেন আপনার উল্টাটা হয়, যে বলা হলো যে পরীক্ষাটা ডিসেম্বরে হবে, কিন্তু পরীক্ষাটা ডিসেম্বরে নেওয়া হয়ে গেল জানুয়ারিতে, তখন কিন্তু আপনার জন্য ভালো, কারণ আপনি ডিসেম্বরকে টার্গেট করে প্রস্তুতি নিয়ে ফেলেছেন। পরীক্ষা পিছালে আপনার রিভিশনটা ভালো হবে। এই জন্য পরীক্ষার ডেডলাইন যেটাই শুনবেন সেটাকে টার্গেট করে আপনি পড়েন, তাহলে পিছালে আপনার তো সেটা ভালো হবে। তো সফাদা মধুদা যেটাই বলুক, ওনাদের বহুত ভাই প্রেডিকশন বহুত দেখেছি গত 2 বছর ধরে। তো ফেসবুকের গ্রুপগুলোতে আমি একবার নিয়মিত মনিটর করি সবগুলো গ্রুপ, তো বহুত প্রেডিকশন খাটে, কিন্তু পিএসসি কোনো প্রেডিকশনের ধার ধারে না। তো পরীক্ষা কখন হবে এটা কেউ জানে না, পিএসসি এখনো মিটিং এ বসেনি, এটা হচ্ছে বড় কথা। তো মোট কথা হচ্ছে নভেম্বর ধরে আপনারা পড়তে থাকেন, পরীক্ষা আমি পার্সোনালি বিলিভ করি পরীক্ষা জানুয়ারিতে হবে।
এটা হচ্ছে আমার বিশ্বাস, বা ডিসেম্বরের লাস্ট উইক। এটা হচ্ছে আমার মতামত আর কি, কিন্তু আমি কোনো অথেন্টিক সোর্স টোর্স ঘেটে কিন্তু বলতেছি না, জাস্ট এমনি ইনার ফিলিংস, ঠিক আছে, আর কিছুই না। অ্যাটলিস্ট নভেম্বরে হওয়ার সম্ভাবনা আমার মন বলছে না। তো যাক, সমস্যা নাই, আমি আপনাদের এই কোর্সটা নভেম্বর ধরেই পড়াবো, নভেম্বর 15 মধ্যেই শেষ করার একটা টার্গেট করব, যা করার আল্লাহ ভরসা, ঠিক আছে। রবিবার এক্সাম দেন, এক্সাম তো পরেরটা রবিবারে দিয়েছি, তাহলে নভেম্বর 15 টার্গেট করলেও কিন্তু আমার হাতে সময় আছে কত, এখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ মোটামুটি ভালোই হবে। যাক, তাহলে আপনারা 6:45 প্লিজ। এটা 40তম বিসিএস এ আসছে পুরো কোশ্চেনটা, 40 বিসিএস। আর সবচেয়ে বড় কথা, 40 বিসিএস হোক সেটা ফ্যাক্ট হচ্ছে পুরো কোশ্চেনটা অনুশীলনের 17 নম্বর অঙ্ক নবম দশম শ্রেণীর বই থেকে হুবহু উঠিয়ে দিয়েছে। তো ম্যাথটা একটু করি। মামুন সিদ্দিকী বলছে, ভাই কোনোদিনও পিএসসি এর ঘোষণা ব্যতীত কোনো দায়ের কথা শুনিনি। এক্স্যাক্টলি, ইটস দ্য রাইট ওয়ে টু টেক ইউর প্রিপারেশন। 3 ঢাল বিশিষ্ট একটি রেখা, 3 ঢাল বিশিষ্ট একটা রেখা মানে m = 3, একটা বিন্দু দিয়ে যাচ্ছে -1 6, এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, এবং রেখাটা x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তো সেই সেক্টরটা একটু পরে যাই, আপাতত আগে এটুকু দেখেন। গতকাল কিন্তু পড়াইছি কোন ঢাল এবং কোন বিন্দু দিয়ে গেলে, অর্থাৎ বিন্দুটা কি x1 y1, কোন ঢাল এবং কোন বিন্দু দিয়ে গেলে রেখার সমীকরণ কি y - y1 = m × x - x1, m × x - x1। তাহলে y - y1 এর ভ্যালু কত 6, m কত 3, x - x1 কত, এই হচ্ছে ফর্মুলা। অ্যাকর্ডিং টু ফর্মুলা আমি জাস্ট অ্যাপ্লাই করলাম। y1 হচ্ছে 6, x1 হচ্ছে -1 আর m হচ্ছে 3। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে। y - 6 = 3x + 3, -1 আছে +3 হয়ে যাবে। তারপর হচ্ছে সবগুলোকে এক পাশে যদি রূপান্তর করি তাহলে 3x - y + 9 = 0। এটা হচ্ছে আপনার সমীকরণ আসবে, যদিও এই সমীকরণ আপনাকে পরীক্ষায় বের করতে বলেনি। এই সমীকরণ আপনাকে বের করতে বলে নাই, আপনাকে যে জিনিসটা চেয়েছে এবি এবং এসি রেখার সমীকরণ, এবি এবং এসি রেখার সমীকরণ। এখন আপনার কথা হচ্ছে যে এই রেখাটা, এই যে আমাদের কাঙ্ক্ষিত রেখাটা আসলো, এটা এই বিন্দুগামী অন্য একটা রেখা x অক্ষকে আপনার c বিন্দুতে ছেদ করছে। তাহলে x অক্ষকে আপনার কি বিন্দুতে ছেদ করছে, c বিন্দুতে। এখন c এর পয়েন্ট কিন্তু দেয়া আছে, এটা আছে a আর c হচ্ছে 2 0। তাহলে আপনার যে দুইটা জিনিস চাইছে, একটু আগে টার্গেট বুঝেন, আপনার চাইছে ab আর ac, এই দুইটা রেখার সমীকরণ এবং ত্রিভুজ abc এর ক্ষেত্রফল। এখন ab রেখার সমীকরণ বের করতে গেলে আমার দুইটা পয়েন্ট লাগবে, a বিন্দু লাগবে, b বিন্দু লাগবে। ac রেখার সমীকরণ বের করতে গেলে আমার দুইটা পয়েন্ট লাগবে, a বিন্দু লাগবে, c বিন্দু লাগবে। আর abc এর ক্ষেত্রফল বের করতে গেলে আমার তিনটা পয়েন্ট লাগবে, a বিন্দু লাগবে, b বিন্দু লাগবে, c বিন্দু লাগবে। তাহলে আলটিমেটলি যদি আপনি ক থেকে বিন্দুগুলো বের করে ফেলেন, তাহলে ক এর রেখাগুলো বের হবে, পাশাপাশি আপনার খ এর সমীকরণটাও ক্ষেত্রফলটাও বের করতে পারবেন। কিন্তু এই যে তিনটা বিন্দুকে কেন্দ্র করে আপনার কাজ, এই তিনটা বিন্দুর মধ্যে প্রশ্নে ডাইরেক্টলি দেওয়া আছে দুইটা পয়েন্ট, a দেওয়া আছে -1 6 আর c দেওয়া আছে 2 0। এই দুইটা পয়েন্ট আপনার প্রশ্নে সরাসরি দেয়া। তাহলে আপনার প্রশ্নে দেওয়া নাই কি, আপনার প্রশ্নে দেওয়া নাই হচ্ছে b বিন্দুটা। সুতরাং আপনার টার্গেট হচ্ছে এখন b বিন্দু বের করা। আর b বিন্দু বের করতে গেলে আপনাকে প্রশ্নে ক্লু দিয়েছে যে b বিন্দুটা x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, মানে এই রেখাটা x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। আচ্ছা খেয়াল করেন, আমাদের এই x অক্ষের উপরে কিন্তু কোটি শূন্য, কোটি y = 0, আর y অক্ষের উপরে কিন্তু অলওয়েজ ভুজ x = 0। এইটা কিন্তু একটা জেনারেল বেসিক। এই x অক্ষের উপরে y 0,
আর ওয়াই অক্ষের উপরে কি x শূন্য, এটা কিন্তু একটা জেনারেল বেসিক। x অক্ষের উপরে ওয়াই শূন্য, ওয়াই অক্ষের উপরে x শূন্য, ঠিক আছে। x অক্ষের উপরে ওয়াই শূন্য, ওয়াই অক্ষের উপরে x শূন্য, এটা হচ্ছে জেনারেল বেসিক। এখন আপনি খেয়াল করেন, যেহেতু এই রেখাটা আপনাকে কোন অক্ষকে ছেদ করছে বলছে, বি বিন্দুতে x অক্ষকে ছেদ করছে, তাহলে এই যে x অক্ষকে যদি ছেদ করে, কোন রেখা যদি x অক্ষকে ছেদ করে, তাহলে এই পয়েন্টে y এর মান শূন্য না। আপনি যদি এখানে y 0 বসিয়ে দেন, তাহলে কি পাওয়া যাবে দেখেন তো, 3x - 0 + 9 = 0, বা 3x = -9, বা x = -3 পাওয়া যাবে। y এর মান শূন্য হলে x = -3 পাওয়া যাবে। সুতরাং আপনি b পয়েন্ট পাইলেন -3, 0, যেখানে a পয়েন্ট দেওয়া ছিল আপনার -1, 6 এবং c পয়েন্ট হচ্ছে 2, 0। আপনার কাঙ্ক্ষিত তিনটা পয়েন্ট পেয়ে গেলেন। এবার এইগুলো নিয়ে যা বলে তা আমরা বের করতে পারবো। আপাতত এইটুকু বুঝছেন কিনা একটু বলুন। লাবণ্য ইসলাম বলছে এই ম্যাটটার চিত্রটা একটু দেখাইতেন। চিত্র আসলে লাগে না, কিন্তু তারপর বলছেন আমি দেখাবো। আপাতত অঙ্ক আগে বুঝেন, পরে চিত্রটা এখানে লাগবে না। এইটুকু বুঝছেন কিনা আগে বলুন। প্রসেস বই এক্সপ্লেন করা আছে, আগে এইটুকু বুঝছেন কিনা। আর একবার, হ্যাঁ, একাধিক পারসন আর একবার বলেছেন, একটু দেখেন। প্রথম কথা হচ্ছে ভাই, আপনার m ঢাল 3, a পয়েন্ট -6 দেয়া আছে, তাহলে একটা রেখার সমীকরণ বের করবেন। তাহলে কোন ঢাল এবং কোন বিন্দু দিয়ে যদি যাই আমরা জানি, তাহলে গত ক্লাসের একদম লাস্টেই পড়িয়েছি যে সমীকরণ হচ্ছে এটা, y - yn = m * x - x1, যেখানে ঢাল m এর মান 3 প্রশ্নে দেয়া আছে এবং বিন্দুর x1 y1 এর মান -1, 6 দেয়া আছে। তো এটাকে ধরে ক্যালকুলেশন করতে করতে এই যে এই বক্স করেছি, এইটুকু আপনার সমীকরণ বের হলো। এখন প্রশ্ন বলছে এই রেখাটা x অক্ষকে b পয়েন্টে ছেদ করে, অর্থাৎ এই পয়েন্ট হচ্ছে b। এই রেখাটা x অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তাহলে x অক্ষকে যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টে y শূন্য। সকল জায়গায়, এখানেও y শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য। এই x অক্ষের উপরে যত জায়গা আছে সব জায়গায় y শূন্য, আর y অক্ষের উপরে x শূন্য। তাহলে আমরা একটা বিন্দু বের করা মানে কি, তার x বের করা, y বের করা। যেহেতু বলছে x অক্ষকে ছেদ করে, এই কথার উপর ভিত্তি করে y পেয়ে গেছি শূন্য। তাহলে y যদি শূন্য পাই, তাহলে এই সমীকরণটাতে y শূন্য বসিয়ে দিলে x এর মান পাওয়া যায় -3। সুতরাং x এবং y মিলেই তো হচ্ছে বিন্দু। তাহলে এই x - 3 y 0, এটা কোন বিন্দু? b বিন্দু। তাহলে এটা বের করলাম। আর এটা তো প্রশ্নে দেয়া আছে a - 1, 6, আর এটাও প্রশ্নে দেয়া আছে c 2, 0। তাহলে এটা আর এটা তো দেয়া, আমি কিছুই করি না, জাস্ট প্রশ্ন বই থেকে দেখে দেখে উঠাইছি আর এটা ক্যালকুলেট করে বের করছি। তাহলে আপনার b পয়েন্ট বের হলো, মানে এবার আপনার টার্গেট ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, এবার আসেন আমরা টার্গেট ফিল আপ করি। এরপরে আপনার কাহিনীটা কি, মোহাম্মদ আলম ভাই, এটা মোটেও জটিল কিছু না, এটা একেবারে সিম্পল একটা জিনিস, এটা জটিল না। এবার আপনার এবি রেখা চাইছে, তাহলে এবি রেখার সূত্র কি আমরা জানি। সূত্র কি বলেন তো? এবি রেখা সূত্র কত দিনে পড়াইছি, x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2, দুই বিন্দুগামী রেখার সমীকরণ। এটার সূত্র কি? দুই বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে আপনার এখানে x - x1 কত, এই যে ab এর জন্য x1 হচ্ছে -1, তাহলে মাইনাস হচ্ছে প্লাস, আর x1 - x2 এটাও কি মাইনাস এ প্লাস, = y - y1 6, y1 6, আর y1 - y2 মানে 6 - 0। ক্যালকুলেশন করেন, x + 1/2 y - 6/6। আর গুণ দিতে পারেন কিংবা ভাগ করে নিতে পারেন। আমার মনে হয় ভাগ করে নেওয়া ভালো, 2 দিয়ে ভাগ করলে y - 6 এটা 3 আসে। সুতরাং আর গুণ করলে 3x + 3 = y - 6, বা 3x - y আর +9 = 0। এটা আসলো কি এবি রেখার সমীকরণ।
এটা আসলো কি এবি রেখার সমীকরণ। এখন বলতে পারেন যে স্যার এটা তো আগের রেখাটাই আসছে। হ্যাঁ, আগের রেখাটাই তো আসছে, সমস্যা নেই, কারণ একটা রেখার উপর তো এবি রেখা, আমরা এ বিন্দুকে ধরে বি বিন্দু বের করছি, তাহলে রেখাটা তো আসলে এবি কে টার্গেট করে করেছি, কিন্তু আমরা কোনো লজিকে তো সেটা এটা বলতে পারতেছি না, এই জন্য আপনাকে এই সিস্টেমে বের করতে হয়েছে। এখন আমাকে জাস্ট বলেন যে আপনারা একই পদ্ধতি, যে এই পদ্ধতিতে ইউজ করে আপনি এসি রেখাটা বের করতে পারবেন কিনা, ইয়েস বা নো জাস্ট বলেন। বের করা আছে বইয়ে, শুধু পারবেন কিনা জাস্ট এটা আমাকে বলেন, ইয়েস নো। তাহলে যেহেতু পারবেন সেহেতু এটা বাসায় আপনারা নিজেরা বের করে নেবেন। এবার আসলে আমি এটার সেকেন্ড পার্ট অর্থাৎ খ করি, যেটা আপনার ক্ষেত্রফল চাইছে। খ আড়াই আমার, দেখেন এত কষ্ট করে হচ্ছে আড়াই, খতে ক্ষেত্রফলটা ইজি, কিন্তু আসলে আপনি ক না করে খ এর বিন্দুই তো পাবেন না, ভাববেন না যে খ সহজ। তাহলে পয়েন্টগুলো যদি আপনি ডেভেলপ করেন, খেয়াল করেন এই পয়েন্ট কত, -1 6 এখানে, এটা হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট -30, তার মানে বি পয়েন্ট হচ্ছে -30, এখানে -30, এটা বি দিলাম, নাম হচ্ছে -30, আর এই তো কত -1 6, আর সি পয়েন্ট হচ্ছে 20, এই যে এখানে 20। এখন আপনার এই হচ্ছে ত্রিভুজ, এই হচ্ছে ত্রিভুজ। এখন এন্টি ক্লকওয়াইজ যদি সাজান, তাহলে এটার পরে এটা আসে, এটার পরে এটা আসে, পরে এইভাবে, তার মানে -1 6 -30 20 and -1 6, এই সিস্টেমে আপনার সাজানো হবে বাইরে হাফ, আর এটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের কনসেপ্ট। তারপর আপনি অ্যাজ ইউজুয়াল সূত্র ফেলেন, হাফ নির্ণয় দেন, এভাবে গুণ দিলে 0, এভাবে গুণ দিলে 0, এভাবে গুণ দিলে 12, এটুকু গেল মাইনাস, এভাবে গুণ দিলে -18 0 0, তাহলে আপনার পাচ্ছেন এখানে 12 মাইনাস হচ্ছে +18, বাহিরে আছে হাফ, তার মানে হাফ ইনটু 30, অর্থাৎ ওভারঅল 15 অ্যান্সার ক্ষেত্রফল। এই হচ্ছে আপনার প্রসেস। আশা করি পুরো ম্যাথের একটাই কনসেপ্ট, যে বি পয়েন্টটা বের করা, বাকিগুলো খুবই সহজ, কারণ এবি এসি বের করতে গেলে আপনাকে বি বিন্দুটা লাগতেছে, এবি বের করতে, এসি বের করতে গেলে বি লাগতেছে না, আবার ক্ষেত্রফল বের করতে গেলে বি লাগতেছে। তাহলে পুরো অঙ্কের একটাই পলিসি, সেটা হচ্ছে আপনাকে সি বি বের করা। তাহলে বুঝছেন কিনা একটু কাইন্ডলি বলুন। তাহলে চিত্র বুঝে গেলে তো ওকে। আর একজন এই যে আপু পারভিন আক্তার জেরিন, উনি 6 নাম্বার নিয়ে পড়ে আছেন, কারণ উনি অলরেডি পোস্ট করে ফেলেছেন 6 নাম্বার নিয়ে। তো যেহেতু এটা একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে, তো চলেন 6 নাম্বারটা করি। ক্লাসে বললে বলতাম না, কারণ উনি যেহেতু বাসায় করে সমস্যাটা পোস্ট করেছেন, এই জন্য বলা। এখানে আপনার একটা চতুর্ভুজ আঁকতে হবে, যেহেতু পি কিউ আর এস, তাহলে আপনি পয়েন্টগুলো একটু মেনশন করেন। পি কিউ আর এস স্থানাঙ্ক সিস্টেমে যদি আমরা বসাই, পি হচ্ছে 5 2, এখানে আমি পি দিব -3 2, তার মানে এই দিকে আসে -3 8 2, এটা হচ্ছে পরেরটা কিউ। 4 1 আর হচ্ছে 4 1 এখানে, আর এস হচ্ছে -2 1, তার মানে এস হচ্ছে -2 1, এরকম জায়গায়। তাহলে এটা হচ্ছে পি, সরি এটা পি, এটা কিউ, আর এটা আর, আর এটা হচ্ছে আপনার এস। এই সিস্টেমে আপনি চারটা বসান, চিত্রটা একটু এই শেপের আসবে। পয়েন্টগুলো এবার দিয়ে দেন। পি হচ্ছে 5 2, আর কিউ হচ্ছে কত -3 2, এই জন্য দেখেন এর একই এলিমেন্ট আছে, 2 যেহেতু সেম, আর p5 পজিটিভ -3 নেগেটিভ, আর এটা হচ্ছে -2 -1 s, আর r হচ্ছে আপনার 4 -1। এই হচ্ছে আমরা ফিগারটা ড্র করলাম। এখন আপনাকে বলছে কি ps রেখার সমীকরণ, এটা আমার মনে যায় পড়ানোর কিছু না।
এই যে আপনাকে পিএস রেখা সমীকরণ এই কর্ণটা চাইছে, তাহলে আপনি এই কর্ণের সমীকরণ কি যে সূত্র ফেলবেন x - x1 বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 বাই y1 - y2 ফর্মুলা x1 - x2 বাই x1 - x2 y - y1 বাই y1 - y2, তাহলে ক্যালকুলেট করলে x - 5/7 ইকুয়াল টু y - 2/3, তাহলে আর গুণ দেন 3x - 15 ইকুয়াল টু 7y - 14, সাইড চেঞ্জ 3x - 7y প্লাস হলে -1 ইকুয়াল টু 0, এটা आंसर। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ বের হলো ক, অর্থাৎ PS। এইটুকু ক্লিয়ার? আগে বলেন এইটুকু ক্লিয়ার কিনা? আপু এরিয়ার ক্ষেত্রে মান নাই কে বলছে? আপনাকে পি কিউ আর এস বলছে না, এটাই তো বলছে, এগুলোই তো আপনার মান। আপনি তো এটা ধরেই করবেন। একটা সৃজনশীল কাঠামোর কোশ্চেন কি, প্রথমে যে ডাটাটা থাকবে ওইগুলো তো ক খ দুইটার বেলা ইউজ হবে। এটা হচ্ছে আমিনা খাতুন আপু। এরিয়ার বেলা মান দেখেন আছে, এই যে এই মানগুলো দিয়েই আপনি এখন চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে এন্টি ক্লকওয়াইজ সাজিয়ে। সাজান, যদি ক্ষেত্রফল বের করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, হাফ তো সূত্রের, তাহলে আমি সাজাই একটু। কোথা থেকে ধরবো, ধরেন পি থেকে ধরলাম। পি থেকে ধরলে আগে তো হচ্ছে P52, এন্টি ক্লকওয়াইজ হলে আগে এটা আসবে -32, এরপর আসতেছে এটা -2 -1, এরপর আসতেছে 4 -1, এরপরে এখানে আবার 52, তাহলে এটা আসে। আমার বইয়ে কেমনে করছে 52, এই জায়গাটা একটু ইন্টারচেঞ্জ হয়ে গেছে মনে হয় বইয়ের সাথে। বইয়ে একদম সিরিয়ালে দেওয়া আছে, এখানে লাবণী ইসলাম বলছেন যে ফার্স্ট যে সূত্র পড়াইছিলেন ওই সূত্র দিয়ে কেন বের করা যাবে না? কি সূত্র পড়াইছিলাম আপু? ফার্স্ট কি সূত্র পড়াইছিলাম? অর্ধেক বের করে তারপর 2 দিয়ে গুণ করে, ওই মেথড নাকি? ওইটা তো স্পেসিফিক ক্ষেত্র দিয়ে, আয়ত বর্গ রম্বস সামান্তরিক, এটা তো ওই ধরনের ক্ষেত্র পড়ে নাই, ঠিক আছে? এটা তো বিষমবাহু ক্ষেত্র হয়ে গেছে, ট্রাপিজিয়াম এটা, ঠিক আছে? এটা ট্রাপিজিয়ামের কনসেপ্টে পড়ে গেছে। তাহলে এটা করেন, ক্ষেত্রফল কত আসতেছে দেখি একটু করে, কেন মিলে নেই। 5 দুগুণে 10 প্লাস 3 একে 3 প্লাস 2 একে 2 প্লাস 4 দুগুণে 8, এইটুকু মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 2 দুগুণে -4, এটাও -4, এটাও -5, তাহলে হাফ, এদিক দিয়ে সব পজিটিভ, 10 15 15 আর 8 হচ্ছে 23, মাইনাস মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, সব যেহেতু মাইনাস। সবই মাইনাস। আচ্ছা 10 14 আর হচ্ছে কত, 10 14 19, মানে 19 হয়ে যাচ্ছে। তাহলে 19 আর 23 হচ্ছে 42 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 21 আসতেছে। হ্যাঁ, তাহলে আপুর কথা হচ্ছে যে এখানে তো 21 আসে, ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে সাজে 21 আসে। বাট আমি এখানে করেছি কি 3, সরাসরি সিরিয়ালি সাজিয়ে ফেলছি। তাহলে 21 হলে এটা তো হচ্ছে এটার সমান, এটা তো চতুর্ভুজের ক্ষেত্র, দ্যাট মিন্স বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 21। তাহলে 21 যদি হয় বাহুর দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে হচ্ছে রোট 21। একটু কোশ্চেনটা জটিলের দিকে যাচ্ছে। বাহুর দৈর্ঘ্য কত হবে, রোট 21, তাহলে আপনার কর্ণের দৈর্ঘ্য হবে কত, এটার √2 দিয়ে গুণ, দ্যাট মিন্স √42। তাহলে √42 হচ্ছে অ্যানসার আসতেছে, এখানে আসতেছে হচ্ছে √6, একটু পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে তো এটাই হচ্ছে কারেক্ট, এই ফরম্যাটে হচ্ছে কারেক্ট, এখানে ভুল নাই। P52 Q - 32 S -2 -1 R 4 -1, হ্যাঁ এটা কারেক্ট আছে। তার মানে বইয়ের ব্যাপারটা ভুল। এটা কোন বই থেকে ওঠানো হয়েছিল?
6। বইটা ঘড়ির কাঁটার বিপরীতে হয় নাই, একদম সিরিয়ালি সাজানো হয়ে গেছে আর কি। তো ঘড়ির কাঁটার বিপরীতে আপনার এটা হবে, ঠিক আছে? ঘড়ির কাঁটার বিপরীতে এটা হবে आंसर। আচ্ছা, পরে এবার আসেন আপনাদের পরের পার্ট, ইন্টারমিডিয়েট দূরত্ব সরলরেখার সমীকরণ, যেটা থেকে কোশ্চেন অলরেডি আড়াই মার্কের আসছে, গত ক্লাসে পড়াই ফেলছি। তো আমরা এক একে টাইপ ধরে ধরে করব। এটাতে 13টা টাইপ আছে। তো 13টা টাইপ, 13 যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে 2 দিয়ে ভাগ যায় না, এক পাশে 6টা আর এক পাশে 7টা হয়। তাহলে আমরা আজকে 6টা টাইপ করব, যেহেতু এই টাইপ নিয়ে অনেকটুকু সময় গেছে। তাহলে আমরা আজকে 6টা টাইপ করার চেষ্টা করব, আর বাকিটুকু নেক্সট দিন করব ইনশাআল্লাহ। ও রোড টু কেন হলো? রোড টু কেন হলো? এটা তো আসলে প্রিলির বেসিক। এই যে বর্গক্ষেত্রের যে কোনো বর্গক্ষেত্র যদি হয়, এটা বর্গক্ষেত্র, আপনার দরকার হচ্ছে কর্ণ। বাহু যদি 5 হয় তাহলে বর্গক্ষেত্রে এই বাহু 5। আপনারা জানেন বর্গক্ষেত্রের 4 বাহু সমান, সুতরাং এটাও 4 এটাও 4, ঠিক আছে? এটাও 5 এটাও 5। এখন আপনি অতিভুজ জানেন না, মনে করেন এটা হচ্ছে x, তাহলে কি ঘটে একটু দেখেন। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ 25 যোগ 25, অর্থাৎ 2 ইনটু 25। দেখেন 25 যোগ 25 কে 2 ইনটু 25, তাহলে অতএব x ইকুয়াল টু কত? বর্গমূল করেন, এটা √2 আর ওইটা তো 5, তার মানে এটা আসছে 5√2। সুতরাং আপনার কর্ণটা পাওয়া যায় 5√2। এটা আসলে ফর্মুলা। বর্গক্ষেত্রের যদি আপনার অতিভুজ দেওয়া থাকে, বাহু বের করতে গেলে অতিভুজকে √2 দিয়ে ভাগ দিলে বাহু হয়ে যায়। আর যদি বাহু থাকে, যদি অতিভুজ বের করতে চান, তাহলে বাহুকে √2 দিয়ে গুণ দিলেই অতিভুজ বের হয়ে যায়। এটা হচ্ছে বর্গের অতিভুজ এবং বাহুর সাথে একটা সম্পর্ক। এটা শর্টকাট না, এটা বেসিক, একবার আপনি ডাইরেক্টলি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অতিভুজকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যাবে, উল্টা বাহুকে √2 দিয়ে গুণ দিলে অতিভুজ পাওয়া যাবে। এটা হচ্ছে পলিসি, ঠিক আছে? পিথাগোরাস অনুসারে জিনিসটা ডেভেলপ হয়। বর্গের কর্ণের ব্যাপারটা হচ্ছে √2a, মানে বাহুকে √2 দিয়ে গুণ দিলে হয়। এটা আমি সূত্রটা, যে অনেকে সূত্র লিখতেছেন বারবার, সূত্র বললে তো আবার কনফিউশনে থেকে যাবে। এইজন্য আমি একটা एग्जांपल দিয়ে সূত্রটা বুঝাইলাম যে এইভাবে আসলে আসে জিনিসটা। তো আপনার তো এরকম ভাবে দরকার নাই, এটা একটা ফর্মুলা আপনি বুঝতে পারবেন। এই হচ্ছে ফ্যাক্ট। ক্লিয়ার? বুঝছেন তো নাকি? আচ্ছা, তাহলে আমরা পরে এবার ওইখানে যেতে পারি, আমাদের ইন্টারমিডিয়েটে। এখন আমরা একটু ইন্টারমিডিয়েটে ঢুকবো। আমাদের নবম দশম শ্রেণী শেষ, আমরা এখন ইন্টারের টপিক পড়াচ্ছি, ঠিক আছে? তো এখানে ফার্স্ট টাইপটা দেখেন, দূরত্ব নির্ণয় সংক্রান্ত সমস্যা। আপনারা 2টা পয়েন্টের দূরত্ব বের করতে পারেন, ভালো কথা, কিন্তু এটাকে অ্যাপ্লাই করে ইন্টারমিডিয়েট বইয়ে স্থানাঙ্কর প্রথম অংশে অর্থাৎ 2.1 এ একটা সমস্যা আছে, 2টা অঙ্ক। সেটা হচ্ছে 3, 4 মেইনলি আমি করালে আপনারা বুঝতে পারবেন যে এটার সিনারিওটা কি, আপনারা পারবেন। আপনারা আগে বলেই আপনারা ভয় পাবেন না, সুন্দর করে একটু ঠান্ডা মাথায় বসেন। ইন্টারমিডিয়েট অঙ্ক মানে কিন্তু কঠিন না, তার নমুনা বুঝতে পেরেছেন, বিন্যাস সমাবেশ আপনারা করে ফেলেছেন, আপনারা সম্ভাব্যতা করে ফেলেছেন। সুতরাং এই সরল রেখার যেটুকু ইন্টারমিডিয়েটের ইনশাআল্লাহ আমি বুঝালে বুঝবেন। সো এই আত্মবিশ্বাসটুকু নিজে আগে রাখুন। আপনারা যদি আগে নিজে ভয় পান তাহলে কিন্তু যে আপনারা পারবেন না, কারণ বাংলায় একটা প্রবাদ কিন্তু আছে, এটা আপনাদের পড়তে হবে। প্রবাদ প্রবচন আপনাদের কিন্তু আসে যে কি জানে, ঘর পোকা গরু সিঁদুরে মেঘ দেখলে কি জানি ভয় পাই, এরকম। তো আপনি যদি আগে মনের ভয়ে থাকেন তাহলে আপনি অঙ্ক শুরুতে আপনি ভয়াত্মক দৃষ্টিতে তাকাবেন, তখন দেখবেন যে
এই রাস্তায় গাছের পাতা পড়তেছে, আপনার মনে হবে পিছন দিয়ে ভূত আসতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো ভয় পাবেন না, আপনি তখন অঙ্কটা করতে পারবেন। সো আগে বলি বি কনফিডেন্ট। ইন্টারমিডিয়েটের অঙ্ক মানেই কিন্তু কঠিন না। আপনারাও ইন্টার পাস করে এসেছেন, এখন আমি ইন্টার পাস করে এসেছি, সায়েন্স স্টুডেন্ট। এখন আমার সার্টিফিকেটে কিন্তু এই হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে লেখা, আপনার এখানেও কিন্তু সেটাই লেখা। তার মানে সায়েন্স স্টুডেন্ট এখানে আহামরি কোনো কিছু শিখে ফেলছে না যে ওরা আধ্যাত্মিক জগতের মানুষ, আপনারা দুর্বল। অতএব আর্টস কমার্সে যারা আছেন তারা নিজেদের নেগেটিভ ভাববেন না, যেটা সায়েন্সের অ্যাডভান্স কিচ্ছু না। পড়াইলে সব বুঝবেন, একবারে ইজি। সরল রেখা, নামটাই কি সরল রেখা। সরল যেমন অর্থ কি সোজা, সোজা রেখা যেমন এটা একেবারেই সোজা। অতএব বি কনফিডেন্ট। আমি ফার্স্টে একটা চিত্র ড্র করব আপনাদের। ধরেন এই চিত্র, আমরা জানি চিত্রের আইডেন্টিটি কি, এটা হচ্ছে মূলবিন্দু, আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই তল চারটা ভাগে বিভক্ত হয়। আপনাদের প্রথম দিনে পড়েছি, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। কোনটার চিহ্নগুলো কি হয় সেগুলো পড়েছি। এখানে দুইটা পয়েন্টই পজিটিভ হয়। মনে করেন আমি যে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট নেব, ধরেন এখানে আমি একটা পি নিলাম, একটা পয়েন্ট, পি ফর পয়েন্ট। এখন এই পয়েন্টের যদি আমরা পরিচয় দিতে চাই যে এই পয়েন্ট কি প্রকাশ করে, যেমন আমরা কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের পরিচয় দিতে গেলে কিন্তু কয়েকটা ডাটা লাগে। যেমন একদম প্রথাগত কয়েকটা ডাটা, যেমন ফার্স্টলি আমার নামটা লাগবে এবং আমার ফাদার্স নেমটা লাগে, অ্যাড্রেস। তারপর আমরা ছোটবেলা থেকে কি শিখছি, গ্রাম লাগে, পোস্ট লাগে, থানা লাগে, জেলা লাগে, ইউনিয়ন কিন্তু লাগে না। তাহলে এই 6টা প্যারামিটার আমার যেমন আমার পরিচয় প্রকাশ করতে লাগে। যদিও ক্ষেত্র বিশেষে কোনো প্যারামিটার ছাড়াও কি আমি আপাত দৃষ্টিতে কাজ চালাতে পারবো। যেমন আমি যদি পোস্ট না লিখি, শুধু গ্রামটা লিখি আর থানা লিখি, তাহলে খুঁজে আমাকে বের করা যাবে, কিন্তু অ্যাকচুয়াল পরিচয় কি, নাম, ফাদার্স নেম, ভিলেজ নেম, পোস্ট অফিস, থানা, বর্তমান তো পুলিশ স্টেশন, থানা তো মেন না, উপজেলা, বর্তমান তো উপজেলা, থানা না উপজেলা, আর একটা হচ্ছে জেলা। এইটুকু হচ্ছে ফ্যাক্ট। তাহলে স্থানাঙ্কের বেলায়ও আপনাকে কোনো কিছু পজিশন ফাইন্ড আউট করতে গেলে 3টা প্যারামিটার লাগে, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড কারণ কি জানেন, 2টা প্যারামিটার দিয়ে আসলে জিনিসটার পজিশন বের করা যায় না। যেমন ধরেন আমি আমার এই কলমটা বর্তমানে এটা একটা ওয়াল, কিন্তু আর এই যে এই পাশে দেখতেছেন আপনারা, এটাও আর একটা ওয়াল। এখন এই দুই ওয়ালের এই যে মাঝখানে যে পয়েন্টটা, এটাকে যদি আমি মূল বিন্দু ধরি, তাহলে আমরা বলতে পারবো এই ওয়াল থেকে এই কলমটা আছে ধরেন 1.5 ফিট দূরত্বে, আর এই ওয়াল থেকে আছে 1 ফিট দূরত্বে। তাহলে এটার পজিশন হচ্ছে 1 1.5, মানে 2টা প্যারামিটার দিয়ে তার ডিসটেন্স মাপা হয়েছে। কিন্তু আমি কিন্তু পারবো না, কারণ তখন সে কি করবে, এখান থেকে নড়তে পারবে না, কিন্তু যে উপর নিচে যাইতে পারবে। কারণ এই কলমটা এখান থেকে যদি আমি এখানে নিয়ে যাই, তখনও কিন্তু দেখেন ওই ওয়াল থেকে 1.5 ফিট আর এখান থেকে 1 ফিট সে বজায় রাখতেছে। আমি যদি আরো নিচে নিয়ে যাই, তবু কিন্তু দেখেন সে 1.5 ফিট আর 1 ফিটে বজায় রাখতেছে। এখন ওরা আমি আটকাইতে চাই, তখন আরেকটা ডাটা লাগবে, হাইট 3 ফিট। এবার আপনি কলম নড়াইতে পারবেন না এখান থেকে। এবার আপনি নড়ান, আপনারা বললো যে ওই ওয়াল থেকে 1.5 ফিট রাখবা, এইখান থেকে 1 ফিট রাখবা, আর উচ্চতা রাখবা 3 ফিট। এবার কলম তুমি নড়াও, আপনি নড়াতে পারবেন না, ফোর্সে মাইন কারসিপে ও যেদিকে নড়বে একটা না একটা ডাটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কোনো কিছুর অবস্থান জাজমেন্ট করতে গেলে আপনার 3টা প্যারামিটার লাগে। এটাকে বলা হয় 3 ডাইমেনশনাল জিওমেট্রি, যেটা আপনাদের এখানে নেই। তাহলে এখানে আমাদের হচ্ছে কি 2 ডাইমেনশনাল জিওমেট্রি। একটা পজিশন বের করতে গেলে আমাদের 2টা ডাটা লাগবে, এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্ব আছে সে, আর ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্ব আছে, এই হচ্ছে ডাটা, তার অবস্থান। স্থানাঙ্ক মানে হচ্ছে একটা অবস্থান, আর এই অবস্থান বলতে বোঝায় সে এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্ব আছে, ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্ব আছে। এখন আমার সিম্পল নাম কি, হো এম আই, আমি কি, আমার এক কথা বলা হচ্ছে আমি মানুষ, কারণ আমার কিছু সিমটমস আছে, অতএব আমি হচ্ছে মানুষ। এরপরে আমাকে যদি স্পেসিফিকেশন আনেন, তাহলে আমার নাম বের হবে, গ্রাম বের হবে, দেশ বের হবে, সব চিত্র ক্রিয়েট করা হয়। অনেক জিনিসে আপনার বৈচিত্র্য, কিন্তু স্থানাঙ্কে হচ্ছে জাস্ট 2টা জিনিস বৈচিত্র্য। একটা মনে রাখবেন
যে x অক্ষ থেকে কতটুকু দূরত্ব আছে এবং y অক্ষ থেকে কতটুকু দূরত্ব আছে, এই ডাটাটাই হচ্ছে আপনার কাজ। তাহলে এই যে বিন্দুটার x y ওর এটাকে বোঝা হচ্ছে ভুজ, আর এটার নাম হচ্ছে কোটি। কথাগুলো প্রথম দিন বলছি কিন্তু আবার চলে আসতেছে, কারণ এটা আরেকটা চ্যাপ্টার, ওইখানেও শুরুতে এটা বলতে হবে। তাহলে এইটুকু হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি। তাহলে ভুজ যদি x হয় তাহলে এটা হচ্ছে x, আর কোটি যদি উচ্চতা হয় তাহলে এটা হচ্ছে y। সুতরাং আপনার এই পয়েন্ট x y দিয়ে বোঝাচ্ছে সে y অক্ষ থেকে এইটুকু দূরত্বে আছে, ভুজ বরাবর মানে ভূমি বরাবর সে x দূরত্বে গেছে, আর উচ্চতা বরাবর সে y টুকু গেছে। x মনে রাখবেন ভূমি আর y মনে রাখবেন উচ্চতা। x ভূমি, y উচ্চতা। তাহলে x হচ্ছে ভূমি বরাবর ডিসটেন্স আর y হচ্ছে উচ্চতা বরাবর ডিসটেন্স। তাহলে এটা হচ্ছে আনুমানিক একটা চিত্র। এখন এই কথাটাকে যদি আমরা ভাষাগতভাবে প্রকাশ করতে চাই তাহলে কি দাঁড়াবে একটু দেখেন। ধরেন এটা x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব মানে কি, x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে বিন্দু কোটি। দেখেন x অক্ষ থেকে, এটা হচ্ছে x অক্ষ, এটা কি x অক্ষ, আর এটা তো হচ্ছে y অক্ষ। তাহলে x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব, এই যে p পয়েন্টের দূরত্ব রাখবে বিন্দুর কোটি অর্থাৎ y। এখানে একটা পরমাণ দিবেন, কারণ দূরত্ব কোনোদিন ঋণাত্মক হয় না। এটা যদি নিচে যাইতো তাও কি দূরত্ব অলওয়েজ পজিটিভ। অল্টারনেটিভ সেকেন্ড অর্ডার হচ্ছে y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে বিন্দুর ভুজ অর্থাৎ পরমাণ অফ x। এই দুইটা জিনিস বুঝছেন কিনা আগে বলেন, এই দুইটা জিনিস বুঝছেন কিনা? আপনার এই চ্যাপ্টারে যখন কোন বিন্দু নিয়ে আমরা কাজ করব, x অক্ষ থেকে দূরত্ব বললে কোটিটা ধরতে হবে, আর y অক্ষ থেকে দূরত্ব ধরলে বিন্দুর ভুজটা হিসাব করতে হবে। এই হচ্ছে কথা। x অক্ষ থেকে দূরত্ব বললে আমরা কোটি হিসাব করব, আর y অক্ষ থেকে দূরত্ব বলে ভুজ হিসাব করব। এখন এটুকু বুঝছেন কিনা আগে একটু আমাকে ফ্রি করেন, তারপর আমি আপনাদের এখানে 3 নম্বর অঙ্কটা করাবো, টাইপ 1 এর 3 নম্বর ম্যাথটা করাবো। আরেকবার প্লিজ। ওকে, x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব, দেখেন এই x অক্ষ। তাহলে আমাদের বিন্দুটা তো হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে বিন্দু। তাহলে x অক্ষ থেকে বিন্দুর দূরত্ব কত? আমরা ফিতা ধরে যদি এটুকু মাপি, এই যে মাপটা কি উচ্চতা, তাহলে উচ্চতাকে কি বলা হয়? কোটি। তার মানে y হচ্ছে x অক্ষ থেকে দূরত্ব। ঠিক y অক্ষ থেকে দূরত্ব কি? ভুজ। y অক্ষ থেকে ভুজ মানে উল্টা, x অক্ষ থেকে দূরত্ব আসবে y, আর y অক্ষ থেকে দূরত্ব আসবে কি? x। বিন্দুর জিনিসটা হচ্ছে পুরো উল্টা, x অক্ষ থেকে দূরত্ব আসবে y, আর y অক্ষ থেকে দূরত্ব আসবে x। বুঝছেন? তাহলে ধরেন আমরা যদি এখন এই উদাহরণমূলক যাই অঙ্কের দিকে, 3 নম্বর কোশ্চেন, টাইপ 1 3। এখানে প্রশ্নটা একটু পড়ুন। বলছে y অক্ষ এবং 7.2 থেকে, y অক্ষ এবং 7.2 থেকে A5 বিন্দুর দূরত্ব সমান। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এখানে দুইটা জিনিস প্রথমে দেওয়া আছে, y অক্ষ একটা আর একটা হচ্ছে 7.2। এই দুইটা জিনিস থেকে A5 আরেকটা জিনিস সমান দূরত্ব। অর্থাৎ আমরা বলতে পারি, যদি ধরেন এরকম ভাবে ধরেন, আপনি একটা চিত্র যদি চিন্তা করেন, এটা মনে করেন যে ঢাকা, আর এটা মনে করেন সিলেট, ঠিক আছে? আমি মাঝখানে একটা পয়েন্ট ধরলাম, ধরেন কি ধরবো, বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া। এটা ঢাকা সিলেটের মাঝখানে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া আছে রাস্তার মধ্যে। যদিও আমি দূরত্বটুকু কাটাই কাটাই জানি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যতটুকু দূরত্ব, সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া ততটুকু দূরত্ব, মনে রাখেন। তাহলে এই কথাটাকে আপনি বাংলা ভাষায় কিভাবে বলতে পারবেন? যে ঢাকা এবং সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব সমান। কথাটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। মানে সিনারিওটা যদি এরকম হয় যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যেটুকু ডিসটেন্স, সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া অতটুকুই দূরত্ব, তাহলে এই কথাটাকে আমরা ভাষাগতভাবে কি প্রকাশ করব? যে
ঢাকা এবং সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব সমান। ব্যাপারটা এরকম না? তো এখানে এটাই বলছে ওয়াই অক্ষ এবং 72 থেকে A5 বিন্দুর দূরত্ব সমান। তার মানে এইখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব ইকুয়াল। এখন আসেন আপনাদের যে জানা জ্ঞান সেটা হচ্ছে এই ওয়াই অক্ষ থেকে কোনো কিছুর দূরত্ব মানে কি? ভুজ। ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি? ভুজ। তাহলে ভুজটা কত? a। এই বিন্দুর ভুজ কত? a, যদিও পরমাণু a, এটা হবে। আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? ভাই দূরত্ব তো সূত্র একটাই, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। আপনার এই 72 পয়েন্ট থেকে A5 বিন্দুর দূরত্ব তো এটাই হবে। দূরত্বের তো কোনো আলাদা সূত্র নেই, ভিন্ন কোনো সূত্র আছে? একটাই সূত্র, দুইটা পয়েন্টের একটাই সূত্র। তাহলে এই সূত্র অনুসারে এই দূরত্ব, আর লজিক অনুসারে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ভুজ। এখন শর্ত অনুসারে এই দুইটা অবশ্যই পরস্পর সমান হবে, কারণ প্রশ্ন বলে দিয়েছে এই দুইটা দূরত্ব সমান। আপনার কাহিনী শেষ। এরপরে ক্যালকুলেট করেন, আপনার a এর মানটা চাইছে কত। তাহলে উভয় পক্ষকে বর্গ করেন, এটাকে বর্গ করলে কি দাঁড়াবে? a স্কয়ার ইকুয়াল টু, এই বর্গ করলে রোডটা চলে যাবে, ভিতরের কাজটুকু চলে যাবে। তাহলে এটা হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার - 2ab 27a প্লাস b স্কয়ার মানে a স্কয়ার প্লাস এটা তো হচ্ছে 9, কারণ এই যে 2 - 3 মানে হচ্ছে -3 স্কয়ার। আমি সূত্র ভাঙলাম। এখন এবার সবকিছু আপনি এক পাশে নেওয়ার দরকার নেই, আপনি সুন্দর করে পরের লাইনে এই পাশের a স্কয়ার আর এই পাশের a স্কয়ার বাদ দিয়ে দিবেন, কিন্তু কাটবেন না, কাটার দরকার না, আপনি বাদ দিয়ে দিবেন। বাদ দিলে আপনার এখানে কি দাঁড়াবে? 0 = 58 - 14a, কিন্তু 49 আর 9 হচ্ছে 58 আর 7 মানে -14a। যেহেতু a এর মান আমরা বের করব, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে 14a = হচ্ছে আপনার 58। সুতরাং a = কত? 58 ভাগ হচ্ছে কত? 14। এখন এদের মাঝে কাটাকাটি শুধুমাত্র 2 দিয়ে কাটাকাটি যায়, 29/7। এটা হচ্ছে আপনার অ্যানসার। দেখেন ম্যাথটা এইদিকে ক্যালকুলেশন গুলো তেমন জটিল না, বোঝার ব্যাপার। সুতরাং ম্যাথটা একটা লজিকের উপরে দাঁড়ানো আছে যে কেন এই দুইটা পরস্পর সমান। এই লজিকটা প্রশ্নে বলে দিয়েছে যে দুইটা ডিসটেন্স সমান। তাহলে কোন কোন ডিসটেন্স? এই বিন্দু থেকে এই বিন্দুর ডিসটেন্স অর্থাৎ এটা, আর অক্ষ থেকে অর্থাৎ y অক্ষ থেকে এই বিন্দুর ডিসটেন্স। যদি বলতো x অক্ষ থেকে দূরত্ব, তখন কিন্তু এটা ধরতাম 5। সেম কোশ্চেনটা যদি বলতো x অক্ষ থেকে এটা দূরত্ব, তাহলে x অক্ষ থেকে দূরত্ব মানে কি? কোটি, অর্থাৎ এটা আসতো 5। তখন আবার ক্যালকুলেশনে আরেক মান আসতো, এর মান, তখন অন্য মান আসতো। এই হচ্ছে আপনার অঙ্ক। যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করুন প্লিজ। অঙ্ক বইয়ে করা আছে, জাস্ট বুঝছেন কিনা বলুন। তাহলে সেম মেথডে 4 নম্বর অঙ্ক, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। সেখানে y অক্ষের পরিবর্তে শুধুমাত্র x অক্ষ বলা হয়েছে, আর কিছুই না। তাহলে আমরা এখন শিখব হচ্ছে টাইপ 2। চলে যাব পরবর্তী টাইপে, টাইপ 2 স্থানাঙ্ক সংক্রান্ত সমস্যা। ঠিক আছে, টাইপ 2 হচ্ছে স্থানাঙ্ক সংক্রান্ত সমস্যা। এই ক্ষেত্রে আপনাদের দুই ধরনের ম্যাথ শিখতে হবে। আমি আগে বেসিক সিনারিও আপনাদের শিখাই। ধরেন আমি প্রথম প্রশ্নটাই নিব, একটা সামান্তরিক, একটা কর্ণের দুইটা প্রান্ত বিন্দু দেয়া আছে। একটা সামান্তরিক ড্র করবেন আগে, তার নাম দিবেন কি? আপনি নিজে একটা নাম দেন ABCD। সামান্তরিকের তো নাম নাই, আপনি নাম দিবেন ABCD। এখন এই সামান্তরিকের তো কর্ণ আছে কি? এক্স্যাক্টলি চিত্র আঁকতে হবে না, যে x অক্ষ y অক্ষ ধরে আঁকার দরকার নেই, আপনি ফ্রি স্পেসে আঁকেন, সমস্যা নেই। তাহলে এই স্থানাঙ্কের যে কোনো একটা কর্ণ ধরেন, ধরলাম আমার এই কর্ণটা। এই কর্ণটার দুইটা প্রান্ত বিন্দু না? এটা একটা প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু। তাহলে বলছে এই একটা কর্ণের দুইটা প্রান্ত বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে। একটা হচ্ছে 3 - 4 আর আরেকটা হচ্ছে আপনার -6 4 -6
5, হ্যাঁ এটা দেওয়া আছে। তারপর তৃতীয় একটা শীর্ষবিন্দু, তাহলে তৃতীয় বিন্দু কোনটা, এটাও ধরতে পারেন এটাও ধরতে পারেন, একটা ধরলে হয়েছে। ধরলাম তৃতীয় বিন্দুটা বি, এটা দেওয়া আছে -2 -1। এখন আপনাকে বলছে তাহলে চতুর্থ যে শীর্ষবিন্দুটা তার স্থানাঙ্ক কত, মানে এই পয়েন্টটা আপনাকে বের করতে হবে। এই হচ্ছে প্রশ্ন। আপনারা এই চিত্র দিয়ে আমি কোশ্চেনটা বুঝিয়েছি, আপনারা প্রশ্নটা বুঝছেন না, যদি প্রশ্নই না বুঝেন তাহলে তো উত্তর বুঝবেন না, এটা তো স্বাভাবিক কথা। ওয়াই অক্ষের মানটা আরেকবার আগের অঙ্কের বেলায় হচ্ছে ভাই, এক্স অক্ষ থেকে কোনো কিছু দূরত্ব মান হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মান হচ্ছে এক্স। এক্স অক্ষ থেকে কোনো কিছু দূরত্ব মান হচ্ছে ওয়াই মানে কোটি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মান হচ্ছে ভুজ মানে এক্স, এটুকু মনে রাখবেন। তাহলে এটার কোশ্চেন হচ্ছে কোন একটা সামান্তরিকের একটা কর্ণের দুইটা বিন্দু দেয়া আছে এত এবং এত, তৃতীয় বিন্দুটা হচ্ছে এত, চতুর্থটা কত, এটা হচ্ছে আপনার পলিসি। এখন সেম কোশ্চেন, এক্স্যাক্টলি সেম কোশ্চেন আপনার সামান্তরিক না বলে বলতে পারে বর্গ, আয়ত, রম্বস, যেটাই বলুক, চারটা বলবে, ট্রাপিজিয়াম বলবে না। আয়ত বলুক, বর্গ বলুক, রম্বস বলুক এবং সামান্তরিক বলুক, সবগুলোর জন্য আমাদের একটা বেসিক সেম। কি বেসিক বলেন তো? বেসিকটা হচ্ছে এই কর্ণের যে মধ্যবিন্দু হবে, এই কর্ণের কিন্তু একই মধ্যবিন্দু হবে। কারণ আমরা জ্যামিতিতে শিখেছি, আপনারা জ্যামিতিতে এই জিনিসটা শিখেছেন, আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক প্রত্যেকটার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা কিন্তু শিখেছি এই সবগুলোরই কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এর মধ্যে রম্বস একটা বিশেষ ব্যাপার, তারা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেমন এটা যদি রম্বস হতো সবগুলো কোণ 90 ডিগ্রি হতো, অন্যগুলোর বেলায় এই সবগুলো কোণ 90 ডিগ্রি হবে না। অর্থাৎ রম্বস শুধু সমকোণে সমদ্বিখণ্ডিত করে আর বাকিগুলো শুধু সমদ্বিখণ্ডিত করে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনার এসি কর্ণের যে মধ্যবিন্দু হবে, বিডি কর্ণের একই মধ্যবিন্দু হবে। এসি কর্ণের যে মধ্যবিন্দু হবে, বিডি কর্ণের একই মধ্যবিন্দু হবে। এখন আসেন মধ্যবিন্দু সূত্র। যদি এ একটা পয়েন্ট এরকম হয়, অর্থাৎ x1 y1, এবং বি আর একটা পয়েন্ট যদি এখানে হয়, মনে করেন x2 y2, তাহলে এ এবং বি জয়েন করলে যে একটা রেখা তৈরি হবে, এটা ঠিক মধ্যবিন্দু কি হবে, অর্থাৎ মাঝখানেরটা কি হবে, এটাকে যদি xy দিয়ে প্রকাশ করা হয় মাঝের বিন্দুটা, তাহলে সূত্র হচ্ছে x x1 x2 ভাগ 2, অর্থাৎ গড়। মধ্যবিন্দু মানে হচ্ছে টোটালি গড়, আর কিছুই না। y y1 y2 ভাগ 2, অর্থাৎ x এর গড় y এর গড়, এটা হচ্ছে মধ্যবিন্দু। আপনারা বাস্তব সংখ্যায় প্রিলিতে পড়েছেন যে দুইটা সংখ্যা দিলে তার মধ্যম সংখ্যা কত, তখন কি সংখ্যার দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে মধ্যম সংখ্যা বের হয়েছে। যেমন গড়, আপনারা বলেন তো 1 আর 2 এর মাঝখানে কি পড়ে? 1.5। কিংবা 1 আর 3 এর মাঝখানে কত? 2। কেমনে বের হয়? 1 + 3 ভাগ 2, অর্থাৎ 2 বের হয়ে যায়। সুতরাং যে কোনো কিছুর মধ্য মানে হচ্ছে গড়, ঠিক আছে? মধ্য মানে হচ্ছে গড়। তাহলে এই হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যবিন্দু বের করতে গেলে সূত্র হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, পরিদ্বয়ের যোগফল ভাগ 2। কারণ টোটালি গড় বের করতে হবে, আর গড় মানে হচ্ছে x এর একটা গড় হবে, y এর একটা গড় হবে, আলাদা আলাদা হবে। x আর y কখনোই মিক্স হবে না, এটা মনে রাখবেন। তারা অলওয়েজ পাশাপাশি থাকবে। কি জানে বাংলাদেশের যমুনা নদীর পানির মতো নাকি, যে কালা পানি সাদা পানি কখনোই কি মিক্স খায় না। বা পৃথিবীতে আরো একটা জায়গা, কোন জায়গায় জানি সাগর আছে, আমাদের কোরআন শরীফে মনে হয় এটার ক্লু বলা আছে যে 2 সমুদ্রের পানি কখনোই কি না একসাথে মিক্স হয় না। এর সাইন্টিফিক ব্যাখ্যা অন্য কিছু আছে। তো ওইরকম x আর y অলওয়েজ তারা প্যারালালি অবস্থান করবে, কিন্তু x আর y সম্পূর্ণ ভিন্ন চিন্তা করতে হবে, মনে রাখবেন। তাহলে গড়ের ব্যাপারটা আমরা বুঝলাম। এখন এই গড় কেন বের করছি? আমাদের লজিক অনুসারে দেখেন, আমরা এসি এর মধ্যবিন্দু বের করব, এসি এর মধ্যবিন্দু বের করব, এবং আমরা বিডি এর মধ্যবিন্দু বের করব। দেখব যে মধ্যবিন্দু বের করে সিনারিও কি ঘটে। তাহলে এসি এর মধ্যবিন্দু হয়েছে, এই লজিক অনুসারে কি, এটা যোগ এটা ভাগ কি 2 না, তার মানে 3 - 6 ভাগ 2। আর ওয়াইটা কি হবে? -4 + 5, -4 + 5 ভাগ 2। এটা হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দু। এবার আসুন বিডি কর্ণের মধ্যবিন্দু কি? -2 + x, বা এভাবে লিখতে পারেন x - 2 ভাগ 2, মানে এটা যোগ এটা, আর y -1 ভাগ 2।
আপনারা এই যে দুইটা মধ্যবিন্দু বের করছি এইটুকু বুঝছেন কিনা আগে বলেন। তাহলে যদি মধ্যবিন্দু বুঝেন তাহলে এবার হচ্ছে আপনারা এই যে লজিক অলরেডি শিখেছেন সেই লজিকটা শুধু অ্যাপ্লাই করে দেবেন। কি লজিক? যে আমাদের এই এসি কর্ণের যে মধ্যবিন্দু বিডি কর্ণের তো একই মধ্যবিন্দু, এই পয়েন্টটা তো সেম, এসির বেলাও সেই মধ্যবিন্দু বিডির বেলাও সেই মধ্যবিন্দু, তাহলে তার নাম কি সেম, তাহলে তারা দুই ভাবে রিপ্রেজেন্ট করলেও তাহলে এই দুইটা কি হবে? সমান হবে এবং এই দুইটা সমান হবে। এই হচ্ছে আপনার লজিক। তাহলে আপনার এই 3 - 6 ভাগ 2 বাই হচ্ছে x - 2 ভাগ 2, এটা হচ্ছে সরি এটা সমান, শর্ত অনুসারে এটা সমান হচ্ছে এটা, এখান থেকে আপনার x বের হবে, 2 2 বাদ হয়ে যাবে, অর্থাৎ -3 x - 2 বা x এর মান বের হবে -1, এবং একই ভাবে আপনার এইটা সমান এটা, অর্থাৎ -4 + 5 ভাগ 2 হবে y - 1 ভাগ 2, 2 2 বাদ, এমনি কিন্তু কাইটেন না, কিন্তু বারবার বলি মনে করাই দিই, y - 1, সুতরাং এখান থেকে বের হলো y হচ্ছে 2, y কত? 2, তাহলে আপনার পয়েন্ট বের হলো -1 আর 2, তাহলে এই বিন্দুটা হচ্ছে -1 2। শুনেন ভাই, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের অঙ্ক, আমরা অ্যাডমিশনে এগুলো পড়াই, এটা সরাসরি বইয়ের অঙ্ক, ইন্টারের সবগুলো বই আছে, 8টা বই থেকে আমি এই চ্যাপ্টারগুলো করেছি, ইন্টারের 8টা বই অঙ্কগুলো আছে, কারণ এগুলো হচ্ছে কমন অঙ্ক, আর এগুলো অ্যাডমিশনে আমরা করাই মাত্র 4-5 সেকেন্ড এই অঙ্ক দেখলে রেজাল্ট। তো সেগুলো তো হচ্ছে এমসিকিউর জন্য, আপনাদের তো রিটেন, সুতরাং এগুলো শিখে আপনাদের লাভ নেই, অর্থাৎ এমসিকিউ পদ্ধতি। ইন্টারের পোলাপান যখন আসে তখন তাদেরকে এগুলো ম্যাজিক দেখাই ফেলি, দেখবে তাকাবে এভাবে, বলবে আচ্ছা এটা তো -1 2, দেখে বোঝা যায়। তো আপনাদের সেগুলো জানার দরকার নাই, আপনারা লং প্রসেস অর্থাৎ হোয়াট ইউ শুড ডু এই পদ্ধতি জানলে চলবে। তাহলে আমার মনে হয় যে ম্যাথটা বুঝেছেন। আহসান নাহিদ বলেছেন যে কোনো খুব প্র্যাকটিস না করলে অ্যানসার করা সম্ভব না। আপনি কোন অঙ্কটা প্র্যাকটিস ছাড়া সম্ভব আপনি বলেন তো? আপনি কি 2 + 5 যে 7 কি আপনি প্র্যাকটিস না করে পারবেন? বলেন, আপনি 2 + 5 = 7 এটা আপনি প্র্যাকটিস না করলে পারবেন কিনা? এখন বলতে পারেন যে স্যার পারবো, কারণ আপনি প্র্যাকটিস ছাড়া এটা পারতেন না, আপনাকে সেটা ক্লাস 2 তে শেখানো হয়েছে বা ক্লাস 1 এ শেখানো হয়েছে, তার বাপ মা এর পিছনে বহুত সময় ব্যয় করছে আপনাকে 2 + 5 = 7 শেখাতে। তো আপনি সেই জিনিসটা শেখার জন্য অনেক সময় দিয়েছেন, প্র্যাকটিস করেছেন, তাই এটা আপনার মাথায় ইনস্টল হয়েছে। ঠিক সেম আপনারা যে পাটিগণিত বীজগণিতের যে অঙ্কগুলো করেন, করতে 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 আপনার মাথায় প্র্যাকটিস করে ইনস্টল হয়েছে, এটা আপনার জন্য নিউ। তাহলে ওর জন্য কি আপনি করবেন না, ইনভেস্ট করবেন না সময়? অন্য সময়গুলো আগে ইনভেস্ট করেছেন, যার ফল এখন ভোগ করতেছেন। আর এই অঙ্কের পিছনে আপনি কখনো সময় ইনভেস্ট করেন না, আপনাকে এখন ইনভেস্ট করতে হবে যদি আপনি টার্গেট করেন। বাট এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, যাদের কাছে ওভারলোড হবে ভাই, নো নিড। ইন্টারমিডিয়েট লজিক থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, গ্যারান্টি দিয়ে তো আমি বলতে পারবো না, বাট ইন্টারমিডিয়েট লজিক থেকে কোশ্চেন নাও আসতে পারে। তো যাদের কাছে খুব বেশি প্রেসার হয়ে যাবে তারা 9-10 পর্যন্ত মাস্ট করবেন, কিন্তু একটা অঙ্ক বাদ দিবেন না, খেয়াল করে। আচ্ছা, হোসেন মোহাম্মদ মিল্টন, আপনার কথা আমি এগ্রি করি, সমস্যা নাই, আপনাকে আমি নেগেটিভলি বলতেছি না। আপনি বলছেন উত্তাল ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই একটু ধীরে ধীরেই করেন প্লিজ। আপনার উদাহরণটা কি ঠিক হয়েছে বলেন তো? আমার প্রেক্ষাপটে না। আপনি যদি কখনো উত্তাল ঢেউয়ের মধ্যে দিয়ে যান, তখন আপনি যদি ধীরে যান তখন আপনি আরো ডুবার সম্ভাবনা থাকবে।
যেহেতু উত্তল ঢেউ, যত তাড়াতাড়ি এই বিপদ থেকে পার হইতে পারেন তত তাড়াতাড়ি আপনার মঙ্গল। সো আপনার উদাহরণ এক্সাম্পলের সাথে ম্যাচ করেন। এবার আসলে প্রেক্ষাপটটা যদি আমার দিকে নিয়ে আসি, আমি আর কত স্লো পড়ালে মনে হবে যে আমি আসলে স্লো পড়াচ্ছি? আমাকে একটু এটুকু বলবেন যে আমি এর চেয়ে আর কত স্লো পড়ালে মনে হবে যে স্লো পড়ানো উচিত, ঠিক আছে, আর স্লো পড়ানো। আমি যথেষ্ট স্লো পড়াচ্ছি, মানে খুব আস্তে ধীরে পড়াচ্ছি, কিন্তু অতএব স্পিডে পড়াচ্ছি এই কথাগুলো যদি বলেন তাহলে আমার কষ্ট লাগে। আপনি না পারেন জাস্ট বলেন যে আবার আমি বলবো, সেটা আপনার দিকে নিয়ে যান, অর্থাৎ সমস্যাটা আরেকটা আপনার দিকে নিয়ে যান। যেমন আমি আপনাদের একটা গল্প বলি। ধরেন আমার কোনো প্রাইভেট শিট, অ্যাডমিশন স্টুডেন্ট, প্রাইভেট শিট। আমি কিন্তু সবাইকে ম্যানার শেখাই, কথার প্রসঙ্গে আমি স্টুডেন্টদের প্রচুর কথা বলি। আপনারা তো বড়, এই জন্য আপনাদের কোনো লেসন দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, এই জন্য। বাট স্টুডেন্ট যারা ইন্টারমিডিয়েট পাস করছে তাদেরকে আমি অনেক কিছু বলি যে দেখো, একই কথাকে তুমি কিভাবে বলবা তার প্রেক্ষাপটে অনেক কিছু মিন করে এবং অনেক কিছু অন্যদিকে চলে যায় কথা। যেমন সবসময় জীবনে অলওয়েজ মনে রাখবা, তুমি যা বোঝাতে চাচ্ছ মনের ভাব, সে মনের ভাবটাই মূল কথা না, তুমি কিভাবে বোঝাচ্ছ তার উপর ভিত্তি করে অনেক কিছু চেঞ্জ হয়। যেমন অনেক স্টুডেন্ট আমাকে বলে যে স্যার 7 নম্বরটা মিলে না, ঠিক আছে স্যার 7 নম্বরটা করে দেন, 7 নম্বরটা উত্তর মিলে না। আমাকে কোয়েশ্চেন করে, ধরেন সেই 7 নম্বরটা তার সমস্যা, তাহলে সে কোয়েশ্চেন করলো যে স্যার 7 নম্বরটা করে দেন, 7 নম্বরটা উত্তর মিলে না। পাশে দিয়ে মনে করেন আরেকজন আমাকে বললো যে স্যার একটু 7 নম্বরটা করে দেবেন, 7 নম্বরটা পারতেছি না। এবার বলেন এই দুই কথার ভিত্তিতে সিনারিওটা কি হচ্ছে? প্রথম জন যে বললো যে ভাই 7 নম্বরটা করে দেন, 7 নম্বরটা উত্তর মিলতেছে না, তার মানে কি সে ঠিক আছে, উত্তর মিলতেছে না মানে আমি ভুল উত্তর দিয়ে রাখছি, কথাটা কিন্তু সেদিকে চলে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় জন যে বলছে যে স্যার 7 নম্বরটা একটু করে দেন, পারতেছি না, প্রবলেমটা কার দিকে চলে যাচ্ছে? তার দিকে। এখন আমি একজন নিউট্রাল ব্যক্তি হিসেবে কার প্রতি আমার প্লিজড হব বলেন তো? যে বলতেছে যে তার বিনয়টাকে শো করলো যে স্যার 7 নম্বরটা করে দেন, 7 নম্বরটা পারতেছি না, কিন্তু দুইজনের কথার মিনিং কিন্তু সেম, তারা কিন্তু একই কথা বোঝাতে চাচ্ছে। মনের ভাষা, আমাদের ভাষার যে মেন উদ্দেশ্য যে মনের ভাব প্রকাশ করা, দুইজনের মনের ভাব কিন্তু সেম, কিন্তু কথা বলার ধরনটা কিন্তু ভিন্ন। এই ব্যাপারটা আপনারা প্র্যাকটিক্যালি আপনাকে অবশ্যই ট্রেন আপ হতে হবে বিফোর ফেসিং ভাইবা। আপনি যখন ভাইবা ফেস করবেন, আপনাকে যখন কোয়েশ্চেন করা হবে, আপনার উত্তর দেখে কিন্তু তারা খুব এক্সপার্ট, আপনাকে পিক করে ফেলবে আপনি কোন জেনারেল ব্যক্তি। আপনি খালি উত্তরটা প্রোভাইড করবেন এরকম না, আপনি কিভাবে উত্তরটা প্রোভাইড করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? অতএব ওই যে বললেন যে উত্তল ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার মানে কি আরেকটু সময় কম পড়ানো, তার মানে তখন কিন্তু হয়ে যাবে কি, মানে আমি স্পিডে পড়াচ্ছি এই জন্য আপনি বুঝতেছেন না। সো ইটস মাই ফল্ট, দেয়ার ইজ নো ফল্ট, ঠিক আছে? পুরোটা হচ্ছে আমার দিকে, আপনার কোনো ফল্ট নেই। কিন্তু আপনি যদি জাস্ট একটু কমেন্ট করেন যে ভাইয়া বুঝি নাই আরেকবার, তার মানে কিন্তু আপনার দিকে হয়ে গেছে, আমি কিন্তু আরেকবার বলি না বুঝি না। তাহলে একই কথা এক্সপ্রেশনের উপর ভিত্তি করে অনেক দিকে মোড় নিয়ে যাচ্ছে। তো যাক, কথাগুলো বললাম, কেউ ব্যক্তিগত ভাবে নেবেন না, মাইন্ড করবেন না, ঠিক আছে? কারণ আপনার অনেক বয়স বেশি, আপনাদের শেখানোর কিছু নাই। ওকে, নেক্সট। দুই নম্বর কোয়েশ্চেনটা, এবার আসি এই টাইপ 2 এরই 2 নম্বর কোয়েশ্চেন। আপনাকে এখানে 3টা পয়েন্ট কিন্তু বলে দিয়েছে এবিসি, তারপর বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। আমার মনে হয় এই অংশটুকু আপনারা পারবেন। 2 নম্বর কোশ্চেনটা যখন আপনারা সলভ করবেন তখন এই অংশটুকু কিন্তু পারবেন, ত্রিভুজের ক্ষেত্রফল। তাই আমি পড়াবো না, আমি পড়াবো দ্বিতীয় পাঠটুকু, যেটা বলছে এই ক্ষেত্রফলের সাহায্যে, মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এর সাহায্যে এ থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য বের করো। তার মানে
আমার যেহেতু এ থেকে বিসি এর উপর লম্ব হবে, তাহলে এ বিন্দুটা উপরে হবে, বি আর সি বিন্দুটা নিচে হবে। এটা আমি বুঝতে পারছি, কারণ আমরা লম্ব আঁকবো। সমবাহু ত্রিভুজ হতে পারে, নাও হতে পারে, ব্যাপারটা হচ্ছে এরকম। আপনার কাছে হচ্ছে এডি এর মান বের করতে। খেয়াল করেন এ পয়েন্ট কত, এ পয়েন্ট হচ্ছে 5 6, বি পয়েন্ট কত, বি পয়েন্ট হচ্ছে -10 1, এবং সি পয়েন্ট হচ্ছে -3 -1। আপনারা ওই যে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে সাজে সুন্দর করে সাজায়া চিত্র আঁকতে পারেন, সমস্যা নেই। আইকা আপনারা এটা ক্ষেত্রফল বের করবেন, কিন্তু ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফলটা হচ্ছে 29। আপনারা এটা পারবেন ধরে নিয়ে আমি অঙ্ক করাচ্ছি, ক্ষেত্রফলটা পারবেন ধরে নিয়ে অঙ্ক করাচ্ছি। এখন আপনাকে বলছে এই ত্রিভুজেরই এ থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য বের করতে, তার মানে এই এডি এর মান বের করতে। তাহলে এই ত্রিভুজের বেলায় এডিটা কি উচ্চতা না? আচ্ছা, আমরা কি শিখছি ক্ষেত্রফল মানে কি? একদম ছোট্টবেলায় জীবনে প্রথম যে ক্ষেত্রফলের সূত্র শিখছি সেটা হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমরা এই সূত্র জীবনে প্রথম শিখেছি। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা মানে কত? 29। ওই যে ক্ষেত্রফল 29 বের হয়েছে প্রাইমারিলি। এখন বা হাফ ভূমি কত ভাই? ভূমি হচ্ছে বিসি ইনটু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এডি। তাহলে এডি ইকুয়াল টু 29। দেখেন আপনার এই প্যাটার্ন দাঁড়ালো। এখন আপনাকে বের করতে হবে হচ্ছে 29। এটা আপনাকে বের করতে হবে হচ্ছে 29, সরি এডি উচ্চতাটা। তাহলে এই মানটা বের করতে গেলে আপনার মাস্ট বি প্রয়োজন পড়তেছে বিসি। এখন হোয়াট ইজ বিসি? বিসি মানে হচ্ছে এই বি থেকে সি এর দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি? দূরত্ব। তাহলে আপনারা দূরত্ব সূত্র অনুসারে এই দূরত্বটা বের করে নেবেন এভাবে, BC = রুট x1 - x2 হোল স্কয়ার, মানে -10 + 3 স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, অর্থাৎ 1 + 1 স্কয়ার। তাহলে এইটুকুর আউটপুট দাঁড়ালো হচ্ছে 36 আর এটা হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে রুট 40। ঠিক আছে, রুট 40 মানে হচ্ছে √4 × 10 বা 2√10। এটা দাঁড়ালো হচ্ছে আপনার কিসের মান? বিসি এর মান। যে বিসি এর মান আপনি এখানে বসাবেন হাফ ইনটু 2√10 ইনটু এডি ইকুয়াল টু হচ্ছে 29। তখন এইটু কাটা যাবে, এই √10 দিয়ে এখানে ভাগ হয়ে যাবে। অতএব এডি ইকুয়াল টু হচ্ছে 29/√10। এটা কিন্তু অ্যানসার দেওয়া 29/√10। আপনি এটাও রাখতে পারেন কিংবা ক্যালকুলেট করে যে মানটা আছে 9.17 নিতে পারেন, বাট ওটা নেওয়ার দরকার নেই। আপনি এখানে রাখলে অ্যানসারটা পাবেন। এই ম্যাথটা কিন্তু খুবই সহজ, মনে হতে পারে অনেক জটিল, কিন্তু আলটিমেটলি এটা খুবই সহজ একটা অঙ্ক। ফার্স্টে আপনার 3টা পয়েন্ট দেওয়া আছে প্রশ্নে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন, পরে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সমান ক্ষেত্রফলটা ধরবেন। আপনার উচ্চতা চাইছে, তাহলে ভূমিটা বের করে নেবেন দূরত্বের ফর্মুলা দিয়ে এভাবে। অতএব ম্যাথটা কিন্তু খুব ইজি, কঠিন না। না আহসান আকিব ভাই, আমি চিত্রটা এরকম ভাবে আঁকছি, আপনার কাছে মনে হতে পারে যে এবি হচ্ছে মধ্যবিন্দু। কেন? চিত্রটা আপনার এভাবেও হতে পারত, ঠিক আছে? অর্থাৎ এরকম, এখানে এ, এইখানে বি আর এখানে হচ্ছে সি, এরকম হইতে পারত। অর্থাৎ এটা মধ্যবিন্দু আপনাকে কিন্তু বলে নাই, কোথাও কোনো লজিক অনুসারে বলে নাই যে মধ্যবিন্দু, যেটা আপনি ইউজ করতে পারেন। দ্যাটস ওয়াই এটা আপনি মধ্যবিন্দু সিস্টেমে যেতে পারবেন না। মধ্যবিন্দু যদি হইতোই, যদি সমবাহু ত্রিভুজ বলতো, তখন তো এটা মধ্যবিন্দু হয়ে যেত। মধ্যবিন্দু বের করে এটা আর এটার দূরত্ব বের করে দিলে কাহিনী হয়ে যেত, শেষ। অতএব এটা অন্য প্রসেস। তাহলে আপনাদের টাইপ 2 একদম ফুললি ক্লিয়ার। দেখেন ভাই, কত কিছু পড়াতে চাই, কিন্তু আসলে গিয়ে লাস্টে সময়ের জন্য আটকে পড়ে যাই। পড়াইতে গেলে পড়ানো শেষ নাই। মনে রাখবেন, ম্যাথের পরতে বেসিক, ম্যাথের পরতে বেসিক। আর আপনি যত বেসিক শিখবেন তত ম্যাথ আপনার জন্য ইজি হয়ে যাবে। 75টা ক্লাসে আপনাদের কোর্স কারিকুলাম সাজিয়েছি। আপনাদের শুরুতে মনে হতে পারে যে এত ক্লাস, আপনাদের ফার্স্টে কিন্তু এই সেন্সটা হতে মনে হয়েছিল যে এত ক্লাস কেমনে করাবে। এখন কিন্তু 36 নম্বর ক্লাস চলে।
তাহলে বলেন কোন ক্লাসে আপনাদের সাথে আমি গল্প বলছি? শুধু বলি নাই, প্রতিদিনই কিন্তু পড়াই। তাও দেখেন মনে হয় যেমন লাফায় লাফায় যাচ্ছি, অনেক কিছু পড়াতে পারি না। তো একটা ম্যাথের রিটেনের কোর্স করাতে গেলে 100-150 ক্লাস দরকার ভালো করে। যদি ওইরকম ভাবে পড়াই তাহলে বুঝবেন যে ম্যাথ একটা সাহিত্য। আমি ম্যাথকে বলি যে ম্যাথ হচ্ছে গণিত সাহিত্য, এটা বুঝতে হবে। হ্যাঁ, মধ্যবিন্দু ওইটা যেটা আছে ভাই, চতুর্ভুজের বেলায় 2 কর্ণের মধ্যবিন্দু হয়, ওইটা অন্য জিনিস। ত্রিভুজের বেলায় তো আর এখানে মধ্যবিন্দু না। চলেন এবার টাইপ 3 পরে। আমার মধ্যে টাইপ 3 পরে আর আজকে অন্য কিছু পড়াতে পারি কিনা জানি না। তো একটু চলেন যে টাইপ 3 পরে। না না, আজকে থাকবে না। আমার কিন্তু আজকে ক্লাস প্রচুর কষ্ট হচ্ছে, গলে কাটা দিচ্ছে, কথা বললে খোঁচা মারে, কিন্তু তবু ক্লাসটা নিচ্ছি, কারণ কিছু করার নেই, আপনাদের সময়ের ব্যাপার আছে। টাইম না হলে একটা ক্লাস ক্যান্সেল করা মানে এটা অ্যাভয়েড করতে গেলে খুব কষ্ট। আর কারণ আল্লাহ মানে জানে খুব ভালো, আজকে আমি একটা চুন থেকে পান খুঁজলে আমি ক্লাস অফ করে দিলাম, আল্লাহ না করুক সামনে আমার কোনো মেজর ইস্যু হতে পারে যে অ্যাকচুয়ালি ক্লাস বন্ধ করা লাগতে পারে, তো তখন তো বলবো বিপদে। এই জন্য এখন আমি একান্ত যদি অপরাধ না হয় আমি কিন্তু আপনাদের ক্লাস অফ করি না। এই পর্যন্ত মনে হয় আপনাদের ক্লাস 1টা বা 2টা অফ করছি, বেশি কিন্তু অফ করি নাই। একান্ত অপরাধ না হলে আমি অফ করি না, কারণ অলওয়েজ যতটুকু আগায় থাকা যায় সেটা ভালো। ভাই সব খাইছি লাভ হবে না ভাই। গ্রাফ আপনি ইউজ করেন না, এই একই কথা কিন্তু প্রতিদিন বলাটা শোভনীয় নয়। আমি আগেই বলছি, চিত্র এখানকার স্থানাঙ্ক জ্যামিতির জন্য আপনাকে অ্যাকুরেট করে চিত্র আঁকতে হবে এমন কোনো কথা না। আপনি একটা রাফ দিয়ে টিচারকে বোঝাতে পারলেই হয়েছে। এরপর আপনি যদি রাফ ড্র করতে প্রবলেম হয় তখন আপনি ইউজ করেন গ্রাফ, আদারওয়াইজ দরকার নেই। এই হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, একটা পয়েন্টে সেট করছে, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তীরগুলো দেই, সমস্যা নেই, একবারে যেরকম ভদ্ররূপ দিলাম। লেবুর রস খাইছি, পাকা কলা তো খাই নাই, দাঁড়ান তো খাইতে হবে, ঠিক আছে? এখনই ক্লাস শেষ করে খাই। আছে সবই বাসায় আছে। দুপুরবেলা ক্লাসে কেউ মুড়ি পরামর্শ দিয়েছিল, মুড়ি খাইছি, লেবুর রস খাইছি। ভাত সাদা তো এত জানি, পুরাতন এই মেথড ইউজ করলাম, গেল না। তো লেবুর রসের ভিতর তো ভিটামিন সি থাকে, সেই হিসাবে ভাবলাম যে ভিটামিন সি যদি এটাকে গলায়, তাহলে পরবর্তীতে চিন্তা করলাম ভিটামিন সি যুক্ত অন্য কি আছে যেটা আরো বেশি। তখন এই যে লেবুর তো কি লেবুর সহদর পাই, যেটা হচ্ছে আপনার জাম্বুরা, সেটাও খাইলাম, কিন্তু লাভ হইল না। তো এখন যেটা বলছেন যে খাওয়ার পরে পাকা কলা, এটা একটু ট্রাই করতে হবে। যদি বলেন কাঁচা কলা, এটাও ট্রাই করবো। সবকিছুই আছে, সবই ট্রাই করবো, তবু গলার কাটা করতে হবে, নাহলে এই অবস্থায় ক্লাস নেওয়াটা খুব টাফ হবে। কারণ আমার ব্যবসাটা হচ্ছে গলার ব্যবসা। এই গলার ব্যবসা করার জন্য জীবনে অনেক কিছু আপনার স্বাদ আহ্লাদ থেকে বঞ্চিত হইতে হয়। যেমন চাইলে সবসময় আইসক্রিম খাইতে পারি না, কারণ আইসক্রিম খেলে যদি গলা বসে যায়, শীতকালে তো খাই না। আমার সামনে দেবো মচ্ছর করে খাই, কিন্তু আমি খাইতে পারি না, বা অনেকে খাই। কিছু মানে বিড়ালের পা ধরতে হবে ভাই, সবকিছু আছে বাসায় খাওয়ার যাই বলেন, কিন্তু বিড়ালটা তো অ্যাভেলেবল না। যদি নিজের এলাকায় থাকতাম তখন বললে এই মুহূর্তে বিড়াল একটা ধরে লয়ে আসলো, 5 ধরে মাপ চাইতাম। কিন্তু এখন থাকে যে জায়গায়, সে জায়গায় তো বিড়াল পাবো কোথায়? আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া পরে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা করি, অঙ্ক করি। এই হচ্ছে আমি ড্র করলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, আর ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। যাক, মামুন ভাই আজকে বহুদিন পরে কমেন্ট করছেন, আমি যেভাবে পড়াই সাহিত্যের মতো লাগে। যাক, সাহিত্য ভালো,
ম্যাথমেটিক্স আসলে আপনাদের সাহিত্য পড়াইতে পারলাম না, দুঃখের কথা। যদি প্রিলির পরই ব্যাচটা শুরু করতাম তখন হয়তো আপনাদের ম্যাথ লিটারেচার পড়াতে পারতাম। তো একেবারে রেজাল্ট সন্নিকটে পড়াইছি, তো দ্যাটস ওয়াই আপনাদের এখন ম্যাথই পড়াচ্ছি, ম্যাথ সাহিত্য পড়াইনি। বাট আপনাদের অনাগত মানে জুনিয়র যারা আছে তাদেরকে একটু বলবেন, যদি তারা ম্যাথ শিখতে চায় যেন আমার কাছে রিটেন কোর্স করে বা প্রিলি কোর্স করলেও চলবে, ঠিক আছে? একটু বললেন, কিন্তু প্রতিদিনই কিন্তু বলি, এটা হচ্ছে বিজ্ঞাপন বিরতি। তো x অক্ষের সমীকরণ y 0, y অক্ষের সমীকরণ x 0, কারণ এই পুরো অক্ষের উপর x এর মান 0, এই জন্য এটা হচ্ছে ইকুয়েশন। আপনাকে যদি বলা হয় যে x অক্ষের সমীকরণ কি, এগুলো কিন্তু বইয়ে লেখা আছে ভাই। x অক্ষের সমীকরণ হচ্ছে y 0, কারণ পুরো x অক্ষের উপর y 0, আর সেকেন্ড হচ্ছে y অক্ষের সমীকরণ হচ্ছে x 0। এটি হচ্ছে আমাদের ফার্স্ট আউটকাম। এবার সেকেন্ড হচ্ছে আমি এখন x অক্ষের প্যারালাল একটা রেখা ড্র করব, মানে x অক্ষের সমান্তরালে একটা রেখা ড্র করলাম। এই যে এই রেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। আরে মুছে গেছে আঙ্গুল দিয়ে, কত দেখি কি সুন্দর করে রেখাটা আঁকছিলাম, এখন হয়ে গেছে একটু অসুন্দর, ঠিক আছে? তো যাক, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা রেখা। এখন এই রেখার সমীকরণ কি? আপনার বলতে পারে যে, বা প্রয়োজন পড়বে, ডেফিনেটলি প্রয়োজন পড়তে পারে যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, রেখার সমীকরণ কি? এটা বের করার পলিসি হচ্ছে আপনাকে মাপতে হবে এই দূরত্বটা কত, অর্থাৎ এই x অক্ষ থেকে তার দূরত্ব কত। এখন দূরত্ব তো আমি জানি না, আপনাকে তো বেসিক শেখাচ্ছি। ধরে নেন এই দূরত্বটা হচ্ছে b, তখন এই রেখাটার সমীকরণ হবে y b, অর্থাৎ y b। x অক্ষের সমীকরণ y 0, আর x অক্ষের সমান্তরালের সমীকরণ হবে y b, মানে যেটুকু দূরত্ব থাকবে। সেম আপনি যদি y অক্ষের প্যারালাল একটা রেখা ড্র করেন, তাহলে এটার সমীকরণ হবে এই দূরত্বটা মাপবেন, যে y অক্ষ থেকে সেটা কতটুকু দূরত্ব থাকে। যদি a হয়, এটা হচ্ছে x a, ঠিক আছে? তাহলে 4 নম্বর হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, রেখার সমীকরণ এটা হচ্ছে x a। এই চারটা থিমকে ধরে আপনাদের এখানে একটা অঙ্ক করতে হবে। আপনাদের 1 আর 2 যে অঙ্কগুলো আছে, এই দুইটা অঙ্ক আসলে পরীক্ষা আসার উপযোগী না, পরীক্ষা আসবে না, জীবনে আসবে না, এটা এগুলো গ্যারান্টেড। আপনাদের রিটেন পরীক্ষা এগুলো আসবে। কিন্তু কেন তাহলে 1 আর 2 বই দিয়েছি? কারণ আপনাকে যে আমি 3 নম্বর অঙ্কটা শেখাবো, বলবো যে এটা পরীক্ষা গুরুত্বপূর্ণ, তাহলে আপনি 3 করবেন কিভাবে? তার জন্য একটু প্রাইমারি বেসিক দরকার আছে না? এটা হচ্ছে আপনার বেসিক। 1 আর 2 করে আপনি 3 এ গেলে সেটা আপনি বুঝবেন। আচ্ছা মামুন ভাই, থ্যাঙ্কস ফর ইউর নাইস কমপ্লিমেন্ট, ঠিক আছে? তাহলে এই চারটা কথা একদম ডাক আকারে মুখস্থ রাখবেন। x অক্ষের সমীকরণ y 0, y অক্ষের সমীকরণ x 0, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y b, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x a। তাহলে এই চারটা থিম আপনার এখানে ধরে আমি এখন 3 নম্বর কোশ্চেনটা আগে আপনাদের সলভ করব, কারণ এই 3 বুঝাই দিলে 1 2 অটোমেটিক্যালি বাসায় বুঝতে পারবেন। তো চলেন 3 বুঝাই, এবং এটাই সম্ভবত আজকের দিনের শেষ অঙ্ক হতে যাচ্ছে। আজকে আমরা টাইপ 3 এর পরে আর পরবর্তীতে যেতে পারবো না, সময় আমাদের সেই সুযোগ দিবে না। এই দুটো আমি রাখি আপাতত। দেখেন আপনাদের এখানে চারটা রেখা দেওয়া আছে, x 3, x 4, y 4 এবং y 6। এই চারটা রেখা যদি আমি ঠিকঠাক মতো আঁকি, তাহলে আমাদের একটা বর্গক্ষেত্র তৈরি হবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ আছে 2টা, আপনাকে বলছে তাহলে 2টা কর্ণের সমীকরণ নির্ণয় করুন। তাহলে দেখেন আপনাকে বিশাল একটা টাস্ক দিয়েছে, কিন্তু বুঝলে অঙ্কটা একেবারে সহজ।
আপনার ফার্স্ট ডিউটি হচ্ছে আপনি আগে বর্গক্ষেত্র ড্র করেন। তাহলে আমি আগে এই যে এই x অক্ষ এবং y অক্ষ আঁকলাম। এই মূল বিন্দু দিয়ে ও দেওয়া মানে এটা অটোমেটিক্যালি আপনাকে বোঝা যাবে যে এটা x অক্ষ y অক্ষ। আপনাকে যদি অন্য কিছু নাও লেখেন সমস্যা নেই, এই ও থাকা মানেই এটা টিচার বুঝবে দিস ইজ x অক্ষ এবং y অক্ষ। এবার আপনি x 3 এবং x 4 এই দুটো আগে আঁকেন। তাহলে আপনি ধরেন 1 একক, 2 একক, 3 একক, 4 একক, এখানে ম্যাক্সিমাম কয় একক আছে? 6 একক পর্যন্ত। ধরুন 5 6 একক। x অক্ষ বরাবর 6 একক আঁকলাম, 1 2 3 4 5 6। y অক্ষ বরাবর 6 একক আমি আঁকলাম। এবার এই রেখাটা আঁকবো x 3। বলেন এই x সামথিং এটা কোন অক্ষের সমান্তরাল? x সামথিং হচ্ছে y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষ কোনটা? এটা কিন্তু। তাহলে এইটার প্যারালাল আমি আঁকবো x 3 আর x 4। তাহলে x 3 হবে 3 একক বরাবর এই সমীকরণটা, আর x 4 হবে 4 একক বরাবর এই সমীকরণটা। অর্থাৎ এটার নাম দেন x 3 আর এটা হচ্ছে x 4। আমি এই দুটো আঁকলাম। এবার y সামথিং কিসের প্যাটার্নে পড়ছে? y সামথিং হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষ কোনটা? এই যে এটা। তাহলে এটার প্যারালাল রেখা ড্র করব এই দুটো 4 এবং 6 দিয়ে। তাহলে 1 2 3 4 এটা হচ্ছে আপনার y 4 5 6 এটা হচ্ছে আপনার কি y 6। এখানে একটু প্রথমে আমি বলে দিই, এখানে প্রশ্নে একটা ত্রুটি আছে। সেটা হচ্ছে এই চারটা সমীকরণ দিয়ে আপনার কোনোদিনই বর্গক্ষেত্র তৈরি হবে না। এটা তৈরি হয়েছে একটা আয়তক্ষেত্র। এখানে প্রশ্নে বলেছে বর্গক্ষেত্র, এটা বইয়ের অঙ্ক হুবহু আমি পিক করেছি, বইয়ে এই ব্যাপারটা ভুল আছে। বর্গক্ষেত্র আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, আর আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সমান হয় না। আপনারা খেয়াল করে দেখেন এটা দৈর্ঘ্যটা কত? 1 একক, কিন্তু এই যে 3 থেকে 4 1 একক কিন্তু দৈর্ঘ্য, আর প্রস্থ কত? 2 একক। তাহলে দৈর্ঘ্য কিন্তু প্রস্থ যদি হইতো, ধরেন এটা যদি x 2 হইতো তখন এটা আপনার হইতো এই বর্গক্ষেত্র হইতো। যেহেতু x 3 দিয়ে আপনার এটা বর্গক্ষেত্র না। এই যে দৈর্ঘ্য হচ্ছে 1 একক, x এর গ্যাপটা হচ্ছে দৈর্ঘ্য আর y এর গ্যাপটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 1 প্রস্থ 2, সুতরাং এটা আয়তক্ষেত্র। আর এটা যদি 2 থাকতো তখন দৈর্ঘ্য 2 প্রস্থ 2, তখন এটা বর্গক্ষেত্র হতো। সো কোশ্চেনটা আমি ভুল করি নাই, এটা বই থেকে হুবহু নিয়েছি, কারণ আপনাদের এভাবে কোশ্চেনটা আসতে পারে। তো নাম কি দ্যাটস নট ফ্যাক্ট, আপনার অঙ্কের রেজাল্টটা কিন্তু সেমই আসবে, বর্গ হোক আয়ত হোক আপনার সেম আসবে। এক্ষেত্রে সামান্তরিক রম্বস হবে না, শুধু বর্গ কিংবা আয়ত হতে পারে। তাহলে চলেন এবার আমি অঙ্কটা করি। তাহলে আপনাকে ধরে নিতে হবে, বইয়ে কিন্তু যে ভাষা দেওয়া আছে, এই দুইটা রেখার সেট বিন্দুকে আমি a মেনশন করেছি, এটাকে b, এটাকে c, এটাকে d। তাহলে আপনার এটা হচ্ছে ক্ষেত্র, এই যে এই জায়গাটা হচ্ছে ক্ষেত্র। তাহলে আপনার একটা কর্ণ হচ্ছে AC আর একটা কর্ণ BD। এই দুইটা সমীকরণ চেয়েছে যে কর্ণদ্বয়ের সমীকরণ। তাহলে আমাদের কর্ণের সমীকরণ বের করতে গেলে আপনাকে বিন্দু লাগবে। আপনি যদি 4টা পয়েন্ট বের করে ফেলতে পারেন তাহলে আপনার বিন্দু সমীকরণ বের করা খুব সহজ, কারণ দুই বিন্দুগামী সূত্র ফেলে দিলে অঙ্ক শেষ। তাহলে চলেন এবার বিন্দু বের করি। বিন্দু তো খুব সহজ, এই যে এই পয়েন্টটা কারা কারা ছেদ করছে ভাই? একটা বিন্দু মানে তো x এবং y। তাহলে এই বিন্দুটা কারা কারা ছেদ করছে? এই যে এই রেখাটা এবং এই রেখাটা, মানে এটা আর এটা। তাহলে এইটার x কত? 3, আর এটার y কত? 4। সুতরাং a হচ্ছে 3 4, এটা 3 4। b বিন্দু কারা কারা ছেদ করছে খালি দেখেন, y 4 ছেদ করছে আর x 4 ছেদ করছে, সুতরাং এটা হচ্ছে 4 4। c কারা কারা ছেদ করছে? এই রেখা এবং এই রেখা। তাহলে এটার নাম কি? x 4 আর এটার নাম কি? y 6, সুতরাং এটা হচ্ছে 4 6। এন্ড ফাইনালি d রেখা কারা কারা ছেদ করছে? d বিন্দু ছেদ করছে হচ্ছে এই রেখাটা এবং এই রেখাটা। তাহলে এই রেখাটার নাম কি? x 3 আর এই রেখাটার নাম হচ্ছে y 4, সুতরাং এটা হচ্ছে 3 6, এটা হচ্ছে 3 6। তাহলে এইভাবে আপনি 4টা পয়েন্ট পেয়ে গেলেন। এই কথাগুলোকে বইয়ে সুন্দর করে ভাষাগতভাবে লেখা আছে, আপনার এটা তো লিখতে হবে না, খালি লিখবেন যে 4টা শীর্ষবিন্দু পাই, এরকম নামগুলো দিয়ে দিবেন, কাহিনী শেষ। তাহলে এইটুকু বুঝছেন কিনা আগে বলেন, যে 4টা পয়েন্ট বের করা।
চারটা পয়েন্ট বের করা বুঝছেন কিনা এটাকে বলেন। রেখাটা ড্র করবেন, x = 3 3 একক, x = 4 4 একক, y = 4 4 একক উপরে, y = 6 6 একক উপরে। সুন্দর করে স্কেল দিয়ে ড্র করবেন, তখন বিন্দুগুলো a b c d নাম দিবেন। তাহলে যে যে পয়েন্ট সেট করছে সেটাই হচ্ছে তার বিন্দু। এই পয়েন্টে x কত 3, এই পয়েন্টে y হচ্ছে 4। সুন্দর করে দেখেন, এই যে 3 4, এই পয়েন্টে y 4, x কত। খালি যাবেন আর কি, মাথা ধরে গেলে আপনার পরিচয় চলে আসবে যে কোনটা কি। সবাই বুঝতে পেরেছেন? ধন্যবাদ। এবার আসেন আমরা অঙ্ক করি। অঙ্ক এরপরে আর করা লাগবে না, ওইটুকু আপনারা নিজেরই পারবেন। ধরেন আপনার কর্ণ চাইছে, আমি একটা কর্ণ বের করে দিই, এসি। এসি কর্ণের সমীকরণ সূত্র কি হবে? এই যে দুই বিন্দু সূত্র, x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। এমনিয়া কলা দাওছে, কলা খাইলে বলে কাটা যায়। তাহলে এই যে সূত্র, তাহলে x মাইনাস এই যে ac, x1 কত 3 বাই 3 মাইনাস y1 কত 4 ইকুয়াল টু, খাইতে থাকি, তাহলে x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2 ডেভেলপ করলাম যে সিস্টেমে আপনাদের আগেই পড়াইছি। এরপর এটাকে ফিনিশ টানলেই আপনার রেখা হয়ে যাবে। কি হবে? x - 3 / -1 = y - 4 / -2। আপনি একটু ছোট করে নিতে পারেন -1 দিয়ে গুণ দিয়ে, তাহলে -1 দিয়ে গুণ দিলে এটা x - 3 হবে, এটা চলে যাবে। আর -1 দিয়ে এটাকে প্লাস বানিয়ে দিবে, y - 4/2। এরপর আর গুণ 2x - 6 = y - 4, পরে সাইড চেঞ্জ 2x - y - 2 = 0। এটা হবে একটা। তো কলা গিলে খেতে হবে, না ছাবে। আরে না ছাবে কেমনে খাই রে ভাই? না ছাবে কেমনে খাই? তাহলে আলাদা দাঁত দিছে কেন? যদি মানুষ না ছাবে খাইতে পারতো। আমার বউ কয় ভাত বলে গিল্লা খাইতে পারতো, গিল্লা খাইতে পারি না ভাই, আমি তো চাবায় চাবায় খাইতে পছন্দ করি। এই কলা গিলে গেলে আবার পেটের ভিতরে কি কলা গাছ হবে না তো? হ্যাঁ, গিলা যে খামো পেটের ভিতরে কলা গাছ হলে তো সমস্যা। আচ্ছা, তাহলে গিলার বিষয় ক্লাসের পরে শেষ করি। আপাতত এসির সমীকরণ যদি বুঝেন, একইভাবে আপনি বিডির সমীকরণ বের করে নেবেন, মানে অঙ্ক শেষ, আজকের ক্লাস শেষ। আগামী দিন একটু দৌড় দিব, দৌড়, গেট রেডি, ঠিক আছে? আগামী দিন একটু দৌড় দিব, কারণ অনেক টাইপ পড়াতে হবে। টাইপ 4 থেকে শুরু করে অনেক কিছু পড়াতে হবে। তবে আপনাদের একটা কাজ দিই ভাই, আপনারা আমার যদি এই পর্যন্ত ক্লাস বুঝে থাকেন, 4টা ক্লাস, তাহলে টাইপ 4টা নিজে নিজে বুঝবেন। টাইপ 4টা নিজে নিজে বোঝার কথা। টাইপ 4 এর ম্যাথ আপনার পরীক্ষা আসবে না, এটাও বলে দিই, টাইপ 4 পরীক্ষা আসবে না। কিন্তু ওই যে সামনের টাইপ একটু করতে গেলে টাইপ 4 এর বেসিক লাগে। দ্যাটস ওয়াই আপনাকে টাইপ 4টা পড়তে হবে। একটু নিজেরা চেষ্টা করবেন, যদি বুঝে থাকেন তাহলে আমি টাইপ 5 থেকে শুরু করব। আগামী দিন শুরুতে আপনাদের একটা মতামত নেব, টাইপ 4 বুঝছেন কিনা, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ আজকের মতো। আর আপনাদের যারা 29 অক্টোবর প্রিলি দিবেন, অলরেডি 1 মাসের মতো আর বাকি আছে, সেক্ষেত্রে বিন্যাস সমাবেশের ফ্রি প্রোগ্রাম চলতেছে আমার গ্রুপে, এবং 10টা রিভিশন ক্লাস, বলতে গেলে সাজেশনমূলক ক্লাস। যারা আগে প্রিলি পাস করেছেন আপনারা প্রিলির জার্নি জানেন, চেনেন। তবু যদি কারো কারো প্রয়োজন হয় তাহলে ওই ক্লাসগুলো লাইভে করেন, সময় পেলে একটু দেখলেন কি বক বক পক পক করি, আর কিছু তো না। বাট আপনাদের না লাগলেও আপনাদের পরিচিত জন যারা আছে তাদেরকে আপনারা ইয়ে করবেন, কি জানি এই বলবেন ওই ক্লাসগুলো করার জন্য, ঠিক আছে? আর আমার গ্রুপটাকে একটু জনপ্রিয় পপুলার বানাই দিবেন, কারণ
মার্কেটের অন্যান্য ম্যাথ টিচারদের গ্রুপের তুলনায় আমার গ্রুপটা কম্পারেটিভলি একটু ছোট। দ্যাটস ওয়াই গ্রুপের মেম্বারটা যদি বেড়ে হয়, গ্রুপটা যদি একটু হেলদি হয়, তাহলে কিন্তু আমার জন্য সেটা আনন্দদায়ক ব্যাপার হবে। টাইমে তো পান না, প্রীতি কখন করবেন? এই তো আমি তো বললাম যদি সম্ভব হয়, এর মানে কি আপনার পসিবল হলে করবেন, আর না হলে মনে করেন যে আপনি ধৈরাবেন যে ছোট জুনিয়র যারা আছে তাদেরকে মনে করেন যে ঢুকাই দিবেন, যে অথবা ফ্রেন্ড সার্কেল আছে, সবাই তো প্রিলি টিকে নেই। আপনারা একই সাথে প্রিলি পরীক্ষা ফর্ম তুলেছেন 41, কিন্তু আপনারা আল্লাহর রহমতে প্রিলি পাস করেছেন। অনেকের হয়তো সেই সৌভাগ্য হয় নাই কোনো একটা মিস্টেকের কারণে। তো যারা আপনার ফ্রেন্ড সার্কেলে একই সাথে প্রিলি প্রার্থী, তো তাদেরকে বলবেন যে অ্যাটলিস্ট ক্লাসগুলো যেন করে। এই হচ্ছে কথা আর কি, পরামর্শ। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা অনেক কষ্ট নিয়ে পড়াইছি ভাই, আপনারা বুঝতে পারবেন না আমার কত কষ্ট হইতেছে, কারণ কাটাটা খুব অকওয়ার্ড পজিশনে দিচ্ছে, বুঝছেন? কাটা তো জীবনে সবারই দিতে, আমারও জীবনে অতীতে অনেক বিচ্ছে, কিন্তু এবারের গলার কাটাটা একটু মানে অকওয়ার্ড ভাবে ইয়া হয়েছে, বিচ্ছে। এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ বড় হবো। হাসিবুল ইসলাম ভাই, আমি কারোর সাথে কম্পারিজনে ভালো খারাপ সেটা জানতে চাই না, আমি আপনাদের কাছে ভালো হইতে পারলেই বল। ঠিক আছে, অর্থাৎ ধরেন আমি একজন হাজবেন্ড, আমি দুনিয়ার পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ স্বামী হওয়ার দরকার নেই। তো আমি আমার বউর কাছে শ্রেষ্ঠ হলে হয়েছি। আমি একজন পিতা, পৃথিবীর শ্রেষ্ঠ পিতা আমার হওয়ার দরকার নেই। আমার সন্তানের জন্য আমি বেস্ট পিতা হইলে হচ্ছে আমি স্যাটিসফ্যাকশন। সো আমি বাংলাদেশের সেরা টিচার হওয়ার দরকার নেই, বাট আমার কাছে যারা টাকা দিয়ে পড়ে, আমার পেড স্টুডেন্ট, আমি তাদের কাছে আমি প্রিয়, বা তাদের স্যাটিসফ্যাকশন হইলে আমার স্যাটিসফ্যাকশন। সো আমি কম্পারিজনে যাচ্ছি না, আপনাদের কাছে আমি ভালো হইলে আমি ভালো, তো আমার স্যাটিসফ্যাকশন এটাই হবে। আপনারা খুশি তো আমি খুশি। দ্যাটস অল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ, লাস্ট ট্রাই হোমিওপ্যাথিক, সুব্রত চৌধুরী যেটা বলছেন এটা তো সর্বশেষ করবো। আপাতত ঘরোয়া পদ্ধতি দেখি, এরপরে না হলে হোমিওপ্যাথিকে যেতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন।